আসসালামু আলাইকুম। দ্য মুসলিম ক্লাস পডকাস্টের আজকের 11 নম্বর পর্বে আমাদের টপিক হচ্ছে এলজিবিটি এলজিবিটি বা এলজিবিটি কিউ। রিসেন্টলি আমরা জানি যে ইন্ডিয়াতে এলজিবিটি প্রায় অনেক বছর পর বেশ পুরনো একটা আইন, ব্রিটিশ একটা আইনকে লিগালাইজ করা হয়েছে। তো এটার একটা ইফেক্ট বাংলাদেশে পড়বে কি পড়বে না, বা এটার আসলে কোনো ইমপ্লিকেশন আছে কিনা বাংলাদেশে, এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে। তো আমাদের আজকের পর্বে গেস্ট আসিফ আদনান। আসিফ আদনান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আর আমাদের সাথে বরাবর মতো মাহবুব ভাই আছেন। তো আমরা এলজিবিটির বিষয়টা বেশ সিরিয়াস একটা টপিক। এটা দেখা যাচ্ছে যে লাস্ট বেশ কয়েক বছর ধরে আমাদের এখানে মোটামুটি বাই পিরিয়ডিক্যালি বেশ কয়েক মাস পর পর বা এরকম একটা সময় পর পর এই ইস্যুটা উঠে আসে, বিভিন্ন কারণে উঠে আসে। হয়তো দেখা যাচ্ছে এলজিবিটি প্রোপাগান্ডা হিসেবে কোনো একটা নাটক সিনেমা হচ্ছে, বা র্যালি বা ম্যাগাজিন বা সামথিং লাইক দিস। তো এখন যেই বিষয়টা আমাদের আবার সামনে আসলো, এই এলজিবিটির বিষয়টা, সেটার কারণটা হচ্ছে ইন্ডিয়াতে এটা লিগালাইজেশন। এখন ইন্ডিয়ার আলোচনা বা বাংলাদেশের আলোচনায় যাওয়ার আগে আমি আগে আসিফ আদনানের কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা তো একটা গ্লোবাল ফেনোমেনা এই মুহূর্তে। এটা কিন্তু আসলে শুধু ইন্ডিয়া বাংলাদেশের বিষয় না, ডেফিনেটলি এটা পুরো ওয়েস্টে এটা একটা কাইন্ড অফ মনে হয় জ্বরে আক্রান্ত, এটা বললে ভুল হবে না, এলজিবিটির জ্বর। যে এটাকে সেলিব্রেট করা, এটাকে লিগালাইজ করা তো হয়ে গেছে, সেলিব্রেট করা গে প্যাড বা সামথিং লাইক দিস। আর এটা এখন আস্তে আস্তে আমরা মুসলিমরা এই হিটটা ফিল করতেছি, এই এই গ্লোবাল ফেনোমেনাটা, রাইট? এখন ওয়ার্ল্ডে আসলে এইটার কি অবস্থা, জাস্ট একটা ওভারঅল পার্সপেক্টিভ আসিফ আদনান জানো কিনা যে কোন কোন দেশে এই জিনিসটাকে বৈধতা দেওয়া আছে, বা কোন 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 জিনিস, কোন কোন দেশে এটাকে একটা পানিশেবল ক্রাইম হিসেবে দেখা হয়, বা সোসাইটি বিষয়টা কিভাবে দেখে, জাস্ট একটা ওভারঅল পার্সপেক্টিভ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অ্যাকচুয়ালি এলজিবিটির মানে মুভমেন্টটার অবস্থা খুব ভালো। আমার মনে হয় না যে শুরু থেকে আর কখনো এত ভালো অবস্থা এটা ছিল। বা আরেকটু বাড়ায় বলা যায় যে আমার মনে হয় না যে হিস্ট্রিতে আর কখনো এলজিবিটি মুভমেন্ট বা এই ধরনের আচরণ বা মতাদর্শ কখনো এতটা স্ট্রং ছিল, মেবি এক্সেপ্ট ফর কমেডি। এখন ওয়েস্টে প্রেভালেন্ট চিন্তা হলো যে হোমোসেক্সুয়ালিটিতে কোনো সমস্যা নাই, ইটস মরাল, এখানে ইমরালিটির কোনো কোয়েশ্চেন নাই, এটা কোনো ক্রাইম না। টু দ্য এক্সটেন্ট আমেরিকাতে তারা বিয়ের সংজ্ঞা চেঞ্জ করছে যাতে করে হোমোসেক্সুয়াল ম্যারেজকে বৈধতা দেওয়া যায়। বিকজ আগের বিয়ের সংজ্ঞা ছিল কি, একজন সম্ভবত একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং প্রাপ্তবয়স্ক মহিলার ইউনিয়ন, এটা ছিল বিয়ের সংজ্ঞা। এই সংজ্ঞার মধ্যে কোনোভাবে মানে সমকামীদের বিয়েকে ফিট করানো যায় না। সো এই কারণে এটা লিগালাইজ করার জন্য তারা বিয়ের সংজ্ঞা চেঞ্জ করছে। এমন একটা জিনিস যেটা মানব সভ্যতা শুরু থেকে হয়ে আসছে, মানে একটা মানে প্রধান সোশ্যাল ইনস্টিটিউশন যেটার উপর বেস করা বিয়ে, সেটার সংজ্ঞা তারা এসে এখন চেঞ্জ করছে জাস্ট টু অ্যাকোমোডেট দিস ডিফারেন্ট বিহেভিয়ার। সো এটা একটা অনেক বড় বিষয় অ্যাকচুয়ালি। মানে আমাদের কাছে হয়তো বা আমরা জিনিসটার কন্টিনিউসলি দেখতেছি, আস্তে আস্তে আমাদের সামনে বাড়তেছে, এই জন্য হয়তো আমরা জিনিসটা বুঝি না। বাট এটা একটা মৌলিক পরিবর্তন, একটা সভ্যতা কিভাবে তাদের নিজেকে দেখে বা কিভাবে মানে ওভারঅল মানুষ হিসেবে নিজেদের দেখে, সেটা ক্ষেত্রে অনেক বড় পরিবর্তন যখন আমি বিয়ের মতো একটা বিষয়ের সংজ্ঞা হয়ে পরিবর্তন করতেছি। এবং এটা জাস্ট একটা দেশের কথা না, এটা জাস্ট আমেরিকাতে হয়েছে এমন না, দিস ইজ থ্রু আউট দ্য ওয়েস্ট অ্যান্ড ল্যাটিন আমেরিকায়, ইউরোপে তো অবভিয়াসলি। অ্যান্ড এইখানে ম্যারেজ লিগালাইজেশন হয়েছে সম্ভবত এখন 25টা দেশে। 2017-তে ছিল 22টা দেশে, এখন সম্ভবত 25টার মতো দেশে হয়েছে ম্যারেজ লিগালাইজেশন। আর হোমোসেক্সুয়াল বিহেভিয়ার এটাতে তারা ক্রিমিনাল হিসেবে তো এখনো দেখা হয় না। মোস্টলি আফ্রিকার কিছু দেশে এবং মুসলিম যে কান্ট্রিগুলো আছে সেইখানে এখন এটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে, বা এখন এটাকে একটা ইমরাল জিনিস হিসেবে দেখা হয়, একটা অপরাধ হিসেবে দেখা হয়, এবং সোশ্যাল স্টিগমা অ্যাটাচড আছে। বাট ওয়েস্টে এখন অবস্থাটা হলো এরকম যে যখন কোনো একজন মানুষ, ফর এক্সাম্পল একটা অ্যাথলিট, কয়েকদিন আগে আমি দেখলাম সে অ্যাথলিট সম্ভবত আমেরিকান এনএফএল এর, সে এসে বলতেছে, টুইটারে সে ঘোষণা দিয়েছে যে আমি হোমোসেক্সুয়াল।
এন্ড সবাই ওখানে হুমড়ি খেয়ে বসে তাকে কংগ্রাচুলেট করার জন্য, তুমি কত কারেজাস, তুমি এত সাহসী, তুমি একটা মহান কাজ করছো, এরকম। টু দ্য এক্সটেন্ট এই হলিউডের একজন খুব বড় অ্যাক্টর আছে বা ছিল, কেভিন স্পেসি, তার বিরুদ্ধে একটা অপরাধ প্রমাণিত হয়েছে, একটা অভিযোগ, সেটা হলো গিয়ে পেডোফিলিয়া। সে বেসিক্যালি কিছু বাচ্চাদেরকে রেপ করছিল বা সামথিং লাইক দ্যাট। এন্ড এই জিনিসটা নিয়ে যখন নিউজ ব্রেক করলো এবং সবাই তাকে ক্রিটিসাইজ করা শুরু করলো, তখন সেটা কাউন্টার করার চেষ্টা করলো কিভাবে। সে তখন বললো যে এতদিন পরে আমি ঠিক করছি, আমি আমার নিজের পরিচয় সবার সামনে স্বীকার করে নিব, আমি একজন গে পার্সন। যদিও এটা তেমন লাভ হয় নাই, কিন্তু আমার পয়েন্ট হলো এখানে তার মেন্টালিটিটা, যে সোসাইটির অবস্থাটা এমন যে সে চিন্তা করছে যে ইভেন আমার বিরুদ্ধে যখন এত বড় একটা অভিযোগ প্রমাণিত হয়ে গেছে, তখন আমি যদি এই কথাটা বলি, মেবি দেয়ারস এ চান্স যে পিপল আমাকে একটা cut me some slack, যে ওরা আমাকে একটা সুযোগ দিবে যে আচ্ছা ও তো গিয়ে, ওকে আলাদা সহানুভূতি দেওয়া উচিত। প্রিভ্যালেন্ট অবস্থা ওয়েস্ট হলো এটা, যে হোমোসেক্সুয়ালিটি ইজ সামথিং টু বি সেলিব্রেটেড, গ্লোরিফাইড, খুব ভালো একটা জিনিস। এটা বিরোধিতা করা বর্বরতা, পশ্চাৎপদতা, মধ্যযুগীয় এরকম কিছু আর কি। আচ্ছা, এখন ওয়েস্টের এই সিচুয়েশনটা কিন্তু বেশ রিসেন্ট। আমি এই অর্থে বলতেছি যে আসলে আই থিঙ্ক 15 ইয়ার্স আগেও কিন্তু এটার এগেনস্টে খুব প্রবল একটা বিরোধিতা ছিল। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, হিলারি ক্লিন্টন, তাকে 2000 সালে কোশ্চেন করা হয়েছিল, সে বলছে আমি বিশ্বাস করি বিয়ে জিনিসটা শুধুমাত্র একটা ছেলে আর একটা মেয়ে, একটা নারী একটা পুরুষের সাথে মধ্যে হইতে পারে। 2013 আসার পর তার এগেনস্টে সে জিনিসটাকে তার পজিশন চেঞ্জ করছে। সে বলছে না, ফাইন, আমি বিলিভ করি সিভিল যে কোনো ইউনিয়ন হতে পারে, সিভিল ইউনিয়ন যে কোনো রকম হতে পারে, ছেলে ছেলে মেয়ে মেয়ে। তখন তাকে চ্যালেঞ্জ করা হয়েছে, না তুমি পলিটিক্যাল বেনিফিটের কারণে এটা করতেছো, কারণ বাই দ্যাট টাইম, বাই 2013 পাবলিক অপিনিয়ন এতটা চেঞ্জ হয়েছে যে হিলারি ক্লিন্টনও তখন সাপোর্ট করা শুরু করছে। তখন সে বলছে না না না, এটা পলিটিক্যাল কোনো মোটিভ এর কারণে না, ম্যানুভারিং না, সরি পলিটিক্যাল কোনো গেইন না, আমি এটা বিলিভ করি যে আসলে এটা হইতে পারে। তো এই যে উইদিন 13 ইয়ার্স, আমি জাস্ট হিলারি ক্লিন্টনের এক্সাম্পল দিলাম, বাট হিলারি ক্লিন্টনের মতো অনেকেই আসলে চিন্তা করে, এটা স্ট্যাটস গুলা বলে যে আসলে আমেরিকায় পাবলিক অপিনিয়ন হিউজ চেঞ্জ হয়েছে উইদিন 10 ইয়ার্স আই থিঙ্ক। এটার কারণটা আসলে কি, যে এত দ্রুত, এবং শুধু এটা আমেরিকা না, এটা কিন্তু পুরো ওয়েস্টের কনটেক্সটে চিন্তা করলে ওয়েস্টে খুবই খুবই কুইকলি, খুবই ফাস্ট সব জায়গায় চেঞ্জ হয়েছে। এবং এখন গে প্যারেড যেটা, এটা একটা ফেনোমেনা, সব জায়গায় হয়। এর কারণ কি আসলে, যে এত দ্রুত এই ব্যাপারে পাবলিক অপিনিয়নটা চেঞ্জ হওয়ার কারণ কি ওয়েস্টে? আচ্ছা, এখানে মূল বিষয়টা হলো যে LGBTQ মুভমেন্টের পেছনে একটা খুব পাওয়ারফুল লবি আছে, মানে এবং এটা একটা খুব ওয়েল ফান্ডেড এবং ওয়েল থট আউট, খুব এফিশিয়েন্ট একটা মুভমেন্ট। এবং এটা জাস্ট এভাবে চিন্তা করার দরকার না যে গত 13 বছরে বা 20 বছরে কি চেঞ্জ হয়েছে। এভাবে জিনিসটা চিন্তা করা যায় যে যতগুলো মুসলিম রাইটস অর্গানাইজেশন আছে পৃথিবীতে, তারা সবাই মিলে যে কাজটা করতে পারে নাই, এই হোমোসেক্সুয়াল রাইটস অর্গানাইজেশন গুলো সেটা করছে। যখন মুসলিমদের উপরে ফর এক্সাম্পল জেনোসাইড করা হয়, যেমন সিরিয়াতে এখন হচ্ছে বা অন্যান্য জায়গায়, চায়নাতে যেমন হচ্ছে উইঘুরদের সাথে, এরকম বিষয়ের ক্ষেত্রে কিন্তু মানে ইউ আর নট গোনা ফাইন্ড এনিবডি টু স্পিক আপ। কেউ এটা নিয়ে কথা বলবে না, এটা নিয়ে কোনো বিল পাস হবে না, বড় জোর একটা মিটিং হবে, সেই মিটিং এর কোনো ফল আসবে না, ভেটো দিবে, শেষ। সো কিন্তু এলজিবিটি মুভমেন্ট যেটা প্রপারলি শুরু হয়েছে 70s এর দিকে, সেটা উইদিন 40 ইয়ার্স জাতিসংঘের হিউম্যান রাইটস এর যে আমি নামটা ভুলে গেছি, UNHCR সম্ভবত ওটার নাম, মানে অ্যাক্রোনিমটা, সেখান থেকে তারা বিল পাস করে নিছে যে এটা একটা মানে বেসিক হিউম্যান রাইটের মধ্যে পড়ে, বাট একটা হিউম্যান রাইটের মধ্যে পড়ে। এবং এরা বিভিন্ন দেশকে চাপ দিচ্ছে যে তোমরা এই জিনিসটা পাস করাও, মিনিং এটাকে লিগালাইজ করো হোমোসেক্সুয়াল বিহেভিয়ারকে, যাতে করে এই না হয়, মানে তোমরা যাতে মানে হিউম্যান রাইটস ভায়োলেশন না করো। সো অ্যাজ এ মানে রাইটস মুভমেন্ট, মুসলিমরা যেটা করতে পারে নাই এত বছর ধরে ওয়েস্টে থেকে এবং এত সফিস্টিকেশন অর্জন করে, তারা যে জিনিসটা করতে পারে নাই, সিরিয়াতে 2 মিলিয়নের মতো মানুষ মারা যায়, এত আরো কত মানুষ মানে রিফিউজি হয়ে গেছে, সেটা বন্ধ করার জন্য কিছু করা যায় না। কিন্তু দুইটা লোক বিয়ে করবে, এটার জন্য তারা ঠিকই রাইট বের করে নিয়ে আসছে। তো এটা হলো তাদের সফলতার একটা মানে মার্কার আর কি। আর অবভিয়াসলি এটা একটা খুব পাওয়ারফুল মুভমেন্ট। যারা ওয়েস্টে এগুলোর বিরোধিতা করে, মিনিং ওয়েস্টে কিছু ক্রিটিক আছে এই
টোটাল এলজিবিটিকিউ মুভমেন্টের, তারা যেটা খুব স্ট্রংলি বলে সেটা হলো যে আপনি দেখবেন ওভারঅল মিডিয়া, স্পেশালি মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে এটার পক্ষে প্রচারণা করা হয়। ফর এক্সাম্পল, আমি একটা মানে হোমোসেক্সুয়ালদের নিজেদের মানে সরি এলজিবিটিকিউ ওদের নিজেদের একটা রাইটস গ্রুপ আছে, GLAAD। ওরা বিভিন্ন মিডিয়া রিলিজ মনিটর করে যে এখানে ফর এক্সাম্পল টিভিতে এই বছরে কয়টা গে ক্যারেক্টার দেখানো হয়েছে, বা এবছর গেদের নিয়ে কয়টা সিনেমা বানানো হয়েছে। এন্ড যদি কম হয় ওরা তখন প্রেশারাইজ করে যে আরো বেশি করতে হবে, মুভি বানাতে হবে এরকম। তো এদের একটা রিপোর্ট সম্ভবত 17 ইনফো, আমার এক্স্যাক্টলি মনে হয় 17 হওয়ার কথা, সেখানে দেখা গেছে যে হলিউডে টোটাল মুভি যেগুলো বানানো হয়েছে সেগুলোর মধ্যে প্রায় 18% মধ্যে গেদের মানে গে ক্যারেক্টার ছিল, মেইন ক্যারেক্টার ছিল বা গেদের নিয়ে বানানো হয়েছে। বাট টোটাল পপুলেশনের মাত্র 3.9% হলো গিয়ে হোমোসেক্সুয়াল। তার মানে অ্যাকচুয়াল সমাজে তাদের যতটুকু উপস্থিতি তার চেয়ে মিডিয়াতে প্রায় 6 গুণ বেশি উপস্থিতি। সো এটা একটা ওভার রিপ্রেজেন্টেশন আর কি, মানে কি পরিমাণ ওভার রিপ্রেজেন্ট মিডিয়াতে হয়। এন্ড মিডিয়াতে তাদের পক্ষে প্রচারণা চালানো হয়, মিডিয়ার মাধ্যমে তাদের বিহেভিয়ার খুব নর্মালাইজ করে তুলে ধরা হয়। এন্ড যেটা বললাম, তাদের হিউজ অ্যামাউন্ট অফ ডোনার আছে। ফর এক্সাম্পল অ্যাপল, মাইক্রোসফট, গুগল, তারপরে ওয়ালমার্ট, কোকা-কোলা, পেপসিকো, অ্যামাজন, IBM, এটা সবাই যে গে রাইটস মুভমেন্টের জন্য ডোনেট করে। টু দ্য এক্সটেন্ট ওয়ালমার্টের সম্ভবত গত বছরের যে আমি নামটা ভুলে গেছি, কর্পোরেট জেনারেল মিটিং বলে মনে হয়, মানে সব শেয়ার হোল্ডার যেখানে আসে সেখানে বলছে যে যারা গে রাইটস মুভমেন্ট সাপোর্ট করে না, বা যারা দুই জেন্ডারের জন্য একই বাথরুম, এটা একটা হিউজ ডিবেট হয়েছে আমেরিকাতে, এটা সাপোর্ট করে না, ওয়ালমার্টে তাদের টাকার দরকার নাই, আপনারা শেয়ার বিক্রি করে দিয়ে চলে যান। এরকম একটা কথা হচ্ছে। মানে তিনি মানে চিন্তা করেন যে মানে কোন লেভেলে তাদের কনফিডেন্স, অডাসিটি, হোয়াটএভার, এটা কোন জায়গায় পৌঁছেছে। সো এই জিনিসটা যে এত তাড়াতাড়ি জিনিসটা হয়েছে, আপ টু 1970 পর্যন্ত এটাকে অফিসিয়ালি একটা মানসিক বিকৃতি হিসেবে দেখা হতো, লাইক ডিপ্রেশনের মতো একটা মানসিক, বা স্কিজোফ্রেনিয়া, এটা একটা মানসিক বিকৃতি বা অসুস্থতা, সরি বিকৃতি না, অসুস্থতা। সেই জিনিস এখন এটার বিরুদ্ধে কেউ কিছু বলাও যাবে না। আপনি মানে এখন যদি কেউ বলে যে গেদের যে সেক্সুয়াল বিহেভিয়ার এটা রিস্কি এন্ড ইট পুটস সোসাইটি ইন রিস্ক, এইটা যদি কেউ বলে হবে সে হোমোফোব। এটা হলো তাদের পাওয়ার, যে মানে তারা কতটা ওয়েল অর্গানাইজ, তারা কতটা ওয়েল ফান্ডেড, এবং তারা কতটা পাওয়ারফুল একটা লবি তাদের আছে, যেটার মাধ্যমে তারা এই ধরনের লেজিসলেশন পাস করে আনতে পারছে। তার চেয়ে বড় কথা হলো তারা এত পাওয়ারফুলি এবং ব্যাপকভাবে ওয়েস্টের সাধারণ মানুষের পারসেপশন চেঞ্জ করতে পারছে, যখন সাধারণ মানুষ এখন এটা বিরোধিতা করে না, তারা এটাকে নর্মাল মনে করে। এই ইয়েতে একটা অনলাইন পত্রিকা আছে না, হাফিংটন পোস্ট, এরা কিন্তু রেগুলারলি এই গেদের নিয়ে আর্টিকেল, স্টাডিজ, ফেক স্টাডিজ অফ কোর্স পাবলিশ করে। যেমন ওরা একবার পাবলিশ করছিল যে চিলড্রেন আন্ডার সিঙ্গেল প্যারেন্ট আর মোর হ্যাপি দেন স্ট্রেট গাইস। এটা একটা মজার জিনিস, বুঝছেন, যে আপনার সবকিছুর পক্ষে আজকাল সায়েন্টিফিক রিসার্চ পাওয়া যায়। ধূমপান খাইলে ক্যান্সার ভালো হয়, ধূমপান করলে ক্যান্সারের জন্য এমন ভাবে দেখাবে যে স্টাডিজ হ্যাজ সেড দ্যাট এত পার্সেন্ট, এসব ফিগার্স দিলে কিন্তু মানুষ আসলে কি বলে বিশ্বাস করতে বাধ্য যে আসলেই সিঙ্গেল প্যারেন্ট। কথা বলে আপনাকে, আমার কাছে মনে হয় জানেন, মানুষ কিন্তু তো ফ্যাক্ট এন্ড ফিগার থেকেও যেটা বেশি আমার মনে হয়েছে যেটা বেশি মুভ করছে মানুষকে এই যে পাবলিক অপিনিয়ন চেঞ্জ করতে, যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে এদেরকে সর্ট অফ অপ্রেসড একটা কমিউনিটি হিসেবে দেখানো হয়েছে। মনে করেন এদের এগেইনস্টে প্রচুর ভায়োলেন্স হচ্ছে, এরা খুব সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে আছে, এরা সোসাইটির সাথে ইন্টিগ্রেট হতে পারতেছে না। এই যে কতগুলো স্টোরি লাইন সাজায়, এবং এগুলা কিন্তু যখন নাটক সিনেমাতে দেয় তখন ওদের প্রতি একটা ঘৃণা তৈরি হওয়ার জায়গায় একটা সহানুভূতির স্থান আসে। ওরা হিউম্যানাইজ করে, ওরা মানে পুরো জিনিসটাকে হিউম্যানাইজ করে, এবং ওরা বেসিক্যালি মানুষের লজিকটা ওভাররাইড করে ইমোশনাল একটা রেসপন্স, সিম্পাথাইজ করে আর কি এটার সাথে। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি আসলে ইয়ে করে মানুষকে এইটার প্রতি, যে অপিনিয়নটা চেঞ্জ করতে বলার একটা ইয়ে। তো আর এরপর লিবারেল যে হাওয়াটা আছে, যে ওকে লেটস লিভ এন্ড, একটা স্লোগান আছে না, লেটস লিভ এন্ড লেট লিভ, নাকি লিভ এন্ড লেট লিভ। আচ্ছা, যে নিজেও থাকো, হ্যাঁ, তো তোমার তোকে ক্ষতি করতেছে না, তারা তো তোমার কোনো ইয়ে করতেছে না, এই ভাবে জিনিসটা মানুষের মধ্যে সাইকোলজিক্যালি মানে এইভাবে উইন করে এই ধরনের বিষয়গুলা। তবে অবাক ব্যাপার হলো, আমার ফ্রেন্ডরা যারা গেছে সেই 2001-2 সালের দিকে ইউএসএ অথবা কানাডা গেছে,
এরা যাওয়ার অলমোস্ট 1 বছরের মধ্যে এই ডক্ট্রিনে সোল্ড আউট যে এই হোমোফোবিক হওয়া যাবে না আর কি, বা গেদের রাইটস অ্যাকনোলেজ করতে হবে। তো মানে ওদের কিন্তু হ্যাঁ মানে চাকরির ক্ষেত্রে, জবের মধ্যে, মিডিয়া, সোশ্যাল গ্যাদারিং সবকিছুতে খুব সিস্টেমেটিক্যালি জিনিসটা ঢুকাই দেওয়া হয়েছে। এখন ইনফ্যাক্ট ফেসবুকে একজন মনে হয় ব্লক করে দিয়েছিল আমাকে এদের বিরুদ্ধে বলার জন্য। মানে এখানে দুটো বিষয় আছে অ্যাকচুয়ালি, বিকজ ওয়েস্টে এখন এটা এস্টাবলিশ, মানে এটা একটা ডগমা এখন। মানে কেউ যদি এটার বিরুদ্ধে বলে, এটা হলো আউটল্যান্ডিশ কিছু বলা, মানে আনএক্সেপ্টেবল কিছু বলা, সভ্য সমাজে এই ধরনের কথাটা বলা যায় না, এই ধরনের একটা মনোভাব। এবং এরকম কিছু মানুষজন বলছে বেশ মানে ওয়েস্টার্ন সেন্সে বা দুনিয়াবি সেন্সে তারা বেশ কোয়ালিফাইড পারসন, এরা কথাবার্তা বলছে, এরা কিছু এবং মানে খুব শক্তভাবে ক্রিটিসাইজ করছে এমনও না। তারা বলছে যে মিডিয়াতে একটা বায়াস আছে, মিডিয়াতে এখানে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে না, তোমরা রিস্ক গুলো তুলে ধরতেছো না, এই ব্যাপারগুলো, এই ধরনের কিছু কথা। তাদেরকে ব্যাপকভাবে ক্রিটিসাইজ করা হয়েছে, মানে ক্যারেক্টার অ্যাসাসিন টাইপের মানে অ্যাটাক করা হয়েছে, এরকম অনেককেই। এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয়ত একটা বিষয় হলো যে যখন একটা মানুষ এমন একটা সোসাইটিতে থাকে, যখন চারপাশে মানে এই ধরনের একটা অবস্থা, মানে এই চিন্তাটাই ওখানে প্রেভালেন্ট, তো সে এটা অবশ্যই তাকে প্রভাবিত করে। এবং যদি এটা দিয়ে এভাবে আসলে সাধারণত একটা স্রোতেই ভাসে। আচ্ছা, তো আমি মনে হয় ইন্টারাপ্ট করলাম আসিফ। না সমস্যা নেই, না এটা আসলে অন্য পয়েন্ট, এটা পরে কথা বলা যাবে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা খুব সংক্ষেপে জানার চেষ্টা করি একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এলজিবিটি বা এলজিবিটিকিউ মুভমেন্ট, এটার মেইন প্রস্তাবনাগুলো কি? যেসব দেশে এই মুভমেন্ট এস্টাবলিশড হয়েছে, ইজ ইট এ লাইফস্টাইল, বা এটা কি একটা ভ্যালুস যেটা আসলে মানুষজন একসেপ্ট করে নেবে এই জিনিসটা বা সেলিব্রেট করবে, বা এটার আসলে দাবিটা কি, বা এটা আসলে চাওয়া পাওয়াটা কি মুভমেন্টের? বেসিক্যালি ওরা যেটা বলে সেটা হলো যে ওরা 100% ইকুয়ালিটি চায়। মানে ওরা যে টার্মটা ইউজ করে সেটা হলো ইকুয়ালিটি, বাট এটা অ্যাকচুয়ালি হলো ওরা কমপ্লিট নর্মালাইজেশন চায়, এবং চায় যে এটাকে বেসিক্যালি গ্লোরিফাই করা। মানে আমি ভেঙে বলি বিষয়টা, সেটা হলো যে ফর এক্সাম্পল ওরা চায় যে রাইটটা, মানে যে অধিকারটা একটা মানে যারা সমকামী না তাদের আছে, সেই প্রত্যেকটা অধিকার আমাদের থাকতে হবে। কিরকম থাকতে হবে? যেমন বিয়ে, যেমন সবাই জানে যে বিয়ে কি, ছেলে এবং একটা ছেলে এবং মানে নারী এবং পুরুষের মধ্যে মানে ইউনিয়ন, রাইট? এটা বাট ওরা এই জিনিসটাকে বলছে যে না, এটা আমাদের দিতে হবে, এটা ডিসক্রিমিনেশন। সো সিমিলারলি এরকম ভাবে যা কিছু হয়, ফর এক্সাম্পল অ্যাডপটিভ প্যারেন্টস, মানে বাচ্চা এটা কি বলে, এটা কি দত্তক নেওয়া, মনে হয় দত্তক নেওয়া, বাচ্চা দত্তক নেওয়া, এটা যেমন একটা সাধারণ নারী এবং পুরুষ বাবা মানে স্বামী স্ত্রী তারা নিতে পারে, এটা আমাদেরকেও দিতে হবে। তো এখানে কিন্তু অনেক প্রবলেম থাকে। ফর এক্সাম্পল মানে হোমোসেক্সুয়ালদের মধ্যে চাইল্ড মলেস্টেশন বা চাইল্ড রেপের টেন্ডেন্সি সাধারণ মানুষের তো অনেক বেশি, এটা প্রুভেন, মানে স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন ফ্যাক্ট। এই কারণেই এবং একটা বাচ্চার সাধারণ বিকাশের জন্য একটা বাবা এবং একটা মা দুটোই লাগে, এটাও প্রুভেন ফ্যাক্ট। যে পরিবারে বাবা থাকে না সেই পরিবারে বাচ্চাদের মধ্যে অনেক সমস্যা দেখা যায়। ফর এক্সাম্পল অ্যালকোহলিজম, ড্রাগ ইউজ, অথরিটি নিয়ে সমস্যা, অল দ্যাট, অনেক কিছু, এটা আমরা সবাই জানি, এটা খুব কমন সেন্সের কথা। যে পরিবারে মা থাকে না সেই পরিবারে বাচ্চার সমস্যা হয়। আমরা জানি যে একটা কমপ্লিট ইউনিট লাগে, বাবা এবং মা লাগে। তো এটা এই বেসিসে অনেকেই এটার বিরোধিতা করছে, বলছে না এটা ডিসক্রিমিনেশন, যা কিছু অন্যরা করতে পারে তা আমাদের দিতে হবে। টু দ্য এক্সটেন্ট যদি আমরা মানে মানুষের সামনে কিছু করতে চাই সেটাতে কোনো সমস্যা করা যাবে না। আমি যদি বলি যে মানে কেউ দুইটা লোক, ওই যে আমি যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে, আমেরিকার এরকম একটা ঘটনা ঘটছে যে এক লোক বেকার, তার মানে সে কেক টেক বানায় এরকম কিছু, যখন আমেরিকায় গে ম্যারেজ লিগাল করা হইলো, দুইজন লোক তারা বিয়ে করতেছে কোট আনকোট, তারা এসে বললো যে আমাদের বিয়ের জন্য মানে কেক বানাতে হবে। তো ওই লোক যখন দেখলো যে এটা মানে যেটা হোমোসেক্সুয়াল, তখন সে বললো আমি তোমার জন্য কেক বানাবো না, তুমি অন্য দোকানে যাও। তো ও যে এটা বলছে এটা ডিসক্রিমিনেশন, ওর বিরুদ্ধে কেস করে দিচ্ছে যে ও হোমোফোব, ও আমাদের বিরুদ্ধে হেট ক্রাইম করছে, এই সেই হ্যান, এবং এটা বিশাল অনেকদিন কেস হয়, এখন পরে কিছু আগে এই আসছে। সো ওরা যেটা চায় সেটা হলো এই বিহেভিয়ারকে কমপ্লিটলি নর্মালাইজ করা, নর্মাল নারী এবং পুরুষের যে সেক্সুয়ালিটি আছে এটার সাথে কোনো তফাৎ নাই। আমাদের বিয়ে মানে তাদেরকে বিয়ের রাইট দিতে হবে, স্কুলে এটা শিখাইতে হবে, এটা তাদের অনেক বড় একটা বিষয়, এবং এটা অনেক জায়গায় এখন হচ্ছে, আমেরিকায়, ইউরোপে অনেক জায়গায় এটা হচ্ছে। স্কুলে যখন ছোট বাচ্চাদের যখন স্টোরি টাইম হয়,
ছোট বাচ্চা যেসব পিনোকিও টিনোকিও সব পড়ানো হয় না, এই সময় গে স্টোরি শোনাতে হবে। যেমন একটা ছেলে আছে, তার দুইটা বাবা আছে, তার দুজনই বাবা, তার মা নাই, এরকম লিটারালি এরকম স্টোরি আছে। এরকম আমি নিজের চোখে দেখছি, একটা বই দেখছি, বাচ্চাদের বই, আই থিঙ্ক 2 years 3 years বয়সের বাচ্চার। আমি ছবি মানে বইটা দেখে সামনে অড লাগতেছিল দেখে আমার, যেটা কি এটা কিসের, মানে কি জানি একটা সামথিং রং। কিছুক্ষণ পরে দেখে আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করলো এটা সমস্যাটা কি। তো দেখলাম আসলে ওইখানে একটা বাচ্চা, সে খেলে, সে গোসল করে, সে গাড়ি দেখে, এই করে সেই করে, কিন্তু তার দুইটা প্যারেন্ট দুজনে হচ্ছে পুরুষ। তখন সাবলিমিনাল মেসেজটা দিচ্ছে যে এটা ব্যাপার না, ইটস ফাইন, এরকম হয় যেটা বাপ হয়। এখন তো এটা সাবলিমিনাল না, একবার ওপেনলি বলছে যে, এবং এখানে বইগুলোতে এরকম লেখা আছে যে ওর অনেকের মমি থাকে, ড্যাডি থাকে, ওর দুজনেই ড্যাডি, এবং আবার অনেকের শুধু মমি আর মমি থাকে, সবগুলাই সমান, কোনো সমস্যা নেই, রাইট? এরকম আর কি। এবং কিন্ডারগার্টেনে এবং প্রাইমারি স্কুলে সেক্স এড ক্লাস হচ্ছে, সেই সেক্স এড ক্লাসে তারা স্পেসিফিক্যালি গে সেক্স নিয়ে কথাবার্তা বলছে। এনিবডি যে একটু এসব নিয়ে দেখছে তার বোঝার কথা যে এটা কত বড় ট্রমাটাইজিং একটা ইস্যু হওয়ার কথা একটা ছোট বাচ্চার জন্য, জাস্ট টু টক অ্যাবাউট সেক্স। আর এরা যখন এটা নিয়ে মানে গে সেক্স নিয়ে কথাবার্তা বলছে, তো ওদের রাইট, ওদের ইচ্ছা হলো এটা, ওদের গোল হলো কমপ্লিটলি, জাতিসংঘের যে রেজলিউশন আছে বা জাতিসংঘের যে বিবৃতি আছে, ওটা অ্যাকচুয়ালি বেস্ট সাম আপ করে। এটা একটা হিউম্যান রাইট হিসেবে ওরা সংজ্ঞায়িত করছে। হিউম্যান রাইট মানে আমাদের যেসব হিউম্যান রাইট আছে, মানে এইভাবে যদি বলি, আসলে তারা অ্যাকচুয়ালি যে হোমোসেক্সুয়াল, তারা গে হবে বা তারা লেসবিয়ান হবে, এটা নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, কোনো কোশ্চেন করা যাবে না। সে গে, এই জন্য তাকে আমি কোন একটা চাকরিতে নিতে পারবো না, এরকম করা যাবে না। সে লেসবিয়ান বলে তাকে কোন একটা জায়গায় রাইট কম দেওয়া হবে, তার থেকে মানুষ একটু অন্যভাবে তাকাবে, এটা করা যাবে না। রাদার বিষয়টা সেলিব্রেশনের একটা বিষয়, এবং এটা মানুষকে মেনে নিতে হবে, এবং সেলিব্রেট করতে আসলে তো খুব ভালো, বাট কোনোভাবে এটাকে আসলে অপোজ করা যাবে না। আই থিঙ্ক মোটামুটি এটাই একটা তারা গোল। এটাকে খারাপ বলা যাবে না, মানে আমি এটা পছন্দ করি, আমি এটা খারাপ বলি, এটা বলা যাবে না। হ্যাঁ, তবে এটা কি ওয়েস্টের যে ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ বিলিফ, আমি তো এটাকে একটা বিলিফ হিসেবে দেখতে পারি, যে আমি আসলে বিলিভ করি এটা মোরালি রং, আমি এই কথাটা বলতে পারবো না, বা আমি এটার এখানে একটা হিপোক্রেসি আর কি, মানে অ্যাকর্ডিং টু তাদের যেভাবে ওরা যেটা বলে যে ফ্রিডম অফ স্পিচের মধ্যে একটা অংশ হলো যে ফ্রিডম টু কি বলে লাইক অপোজ আর এই টাইপের জিনিস করার, মানে তুমি মানে চাইলে তুমি ক্রিটিসাইজ করতে পারবা, তুমি চাইলে ফ্রিডম টু অফেন্ড, রাইট? ওরা বলে যে তুমি চাইলে অফেন্ড করতে পারবা, এটা থাকবে, বাট তুমি রেসপন্সিবলি করবা। কিন্তু কেউ মানে ফ্যাকচুয়াল ক্রিটিসিজম করতে পারবে না। কেউ যদি ফ্যাকচুয়াল ক্রিটিসিজম করে, দেন ইটস টার্মড অ্যাজ হোমোফোবিয়া অথবা হেট ক্রাইম। এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে আসলে 50-60 ইয়ার্স আগে কিন্তু এটা ওই হোমোসেক্সুয়ালিটি ছিল একটা ক্রাইম, আর এখন হোমোসেক্সুয়ালিটিকে সামহাউ অপোজ করাটা একটা ক্রাইম। এটাকে মানে ক্রিমিনালাইজ করা হচ্ছে, রাইট? এটা ছিল ক্রাইম, ক্রাইমের পরে এটা হলো বিকৃতি, তারপর হলো অসুস্থতা, তারপর হলো নরমাল, এখন এটা হলো যে সামথিং টু বি সেলিব্রেটেড। আচ্ছা, তাহলে আমরা এখন বাংলাদেশের টপিকে আসি, যে আসলে বাংলাদেশে আইনগতভাবে বা আইনত যে সাংবিধানিক ইয়েতে এটার আসলে স্ট্যাটাসটা কি এখন? এটা কি একটা পানিশেবল ক্রাইম নাকি অন্য কিছু, বা অ্যালাউড? রাইট। আচ্ছা, বাংলাদেশের ল যেটা, বাংলাদেশের ল বেসিক্যালি, বাংলাদেশের ল হলো যে ব্রিটিশ ল, মোরাললেস, ওগুলো একটু চেঞ্জ করে আমরা এই করছি আর কি। তো এই ব্যাপারে বাংলাদেশের যে লটা আছে সেটা ব্রিটিশ লটাই, যেটা ইন্ডিয়াতে এখন রেপেল করা হয়েছে আর কি। সেকশন 337, এটা 1860 একটা আইন, যেটা বলে যে সডমি হলো ইলিগাল। যদিও সডমি ইলিগাল এই কথাটা অনেক ভাবে ব্যাখ্যা করা যায়, ইট ক্যান বি বিটুইন মেন এন্ড ওমেন অ্যাজ ওয়েল, বাট ওরা এখানে এটার উদ্দেশ্য ছিল হোমোসেক্সুয়ালিটিকে ইলিগাল করা। তো বাংলাদেশে এই আইনটা আছে, এখনো আছে। এন্ড এই আইনের প্রয়োগ কতটা আছে এটা আমরা শিওর না, কারণ আমরা জানি যে বাংলাদেশে ওপেনলি র্যালি হয়েছে, বাংলাদেশে ওপেনলি অনেক বড় বড় পার্সন, মানে খুব ভিভিআইপি টাইপের লোকজন এসব অনুষ্ঠানে গেছে, সেখানে গিয়ে তাদেরকে মানে হাসি মুখে ছবি টবি তুলছে, এনকারেজ করছে, এরকম জিনিসপত্র ঘটছে। সো আইন আছে, বাট এটার কোনো এই নাই, মানে অ্যাপ্লিকেশন নাই, এবং এই আইন বেশি দিন থাকবে না, বিকজ এই আইন কিছুটা প্র্যাকটিস এখনো করে। কারণ আমার মনে আছে 2-1 বছর আগে এরকম হোটেল বা কোথাও একটা রেড দিছিল, 20-30টা ছেলে পেলেকে ধরছিল, আই থিঙ্ক ছেড়ে দিছে বা হোয়াট এভার। কত বছর এটা হয়েছে? না, এখানে নারায়ণগঞ্জে সম্ভবত
এটা কয়েকদিন, এটা গত বছরও হয়েছে। গত বছর হয়েছে হলো কেরানীগঞ্জে সম্ভবত একটা এই ভাড়া করে, নাম কি, কমিউনিটি সেন্টার ভাড়া করে তারা পার্টি করতো, অর্জি করতো বেসিক্যালি। they would get drunk, they would মানে তারা ইয়াবা করতো and then মানে they would have sex। তো এটা নিয়ে ধরা পড়ছে এবং পেপারে অনেক কিছু আসছে। তো আমার এক ফ্রেন্ড না সরি, আমার এক ছোট জুনিয়র, সে ওখানে গেছে খবর নিতে যে আসলে ঘটনাটা কি। তো সে আমাকে যা বললো সেটা হলো এখানে বেশ কয়েক মাস ধরে এটা হচ্ছিল, মাসে একবার মনে হয় তারা এটা করতেছিল, গান টান হইতো। তো এলাকার যারা ছেলে পেলে আছে, এলাকার একটু মানে পাখনা টাইপের ছেলে পেলে যারা বা একটু গুন্ডা টাইপের যারা, তারা ভাবছে যে এরা পার্টি করতেছে, আমরা এলাকার ছেলে পেলে, এরা এখানে কি কি খাচ্ছে আমাদের দেয় না কেন, রাইট? মানে মদ খায়, আমরাও খাবো, এরকম আর কি। তো এই চিন্তা থেকে তারা ভাবছে যে পরের বার যখন হবে তখন আমরা এই দিব, ভিতরে যাবো, যে আপনারা যদি এখানে করেন শেয়ার করতে হবে। এরা ভাবছে নর্মাল কোনো এখানে পার্টি টার্টি হইতেছে এরকম কিছু। পরে যখন ওরা কি করে যে লাইক সবাই চলে আসে সন্ধ্যার পরে, আস্তে আস্তে আসতে থাকে, তারপর সম্ভবত 8টা-9টার দিকে ওই গেট একবারে বন্ধ করে দেয়, আর ভেতরে গান টান বাজতে থাকে এরকম আর কি। তো যখন গেট বন্ধ করে দিয়েছে তখন এলাকার ছেলেপেলেরা ঢুকে গেছে এখানে। পরে ঢুকে গিয়ে দেখে যে এই অবস্থা, যে they are having sex and all that। তো তখন এরা পুলিশ ডেকে নিয়ে আসছে। তো এইখান থেকে পুলিশ যখন আসে তখন পুলিশের ধরছে এবং তারপর হয়তো তাদেরকে কেস দিছে। পরে এটা বেরো হয়ে গেছে এবং পেপারে এটা ব্যাপকভাবে আসছে, বিকজ এটা একটা পাবলিক ইভেন্ট হয়ে গেছে। বাট এটা মানে এখান থেকে আসলে এই কনক্লুশনটা দেওয়া উচিত না যে এটা আসলে খুব একটা ইউজড হয়, মানে খুব একটা অ্যাপ্লাইড হয়। কারণ বাংলাদেশে যে গে র্যালিটা হয়েছে শাহবাগে সম্ভবত 14 সালে বা 13 সালে, পয়লা বৈশাখের সময়, 13 আমি চেক করছিলাম আজকে, এটা আই থিংক 13 রাইট। এটা কিন্তু পুলিশ প্রোটেকশন হয়েছে। সো মানে এন্ড দে ওয়ার ভেরি ওপেন অ্যাবাউট ইট যে ওরা কি করতেছে। এবং আমরা জানি যে ওই সময় 3 স্তরের নিরাপত্তা দেওয়া থাকে না, 3, 4, 5 স্তর কিছু। না, 2015 সরি 2015। আচ্ছা, 15তে আমি একটা ছবি পাইছি, মেবি আগে পরে হয়েছে, যে 2015তে হয়েছে, তার মানে এটা আসলে পরে 1 বছর গিয়ে আর হয় নাই, তখন পুলিশ ওদের সরাই দিছে। এটা হলো 16তে সম্ভবত, জুলহাস মান্নানের ঘটনাটার পর। আগে না, ঘটনার আগে। আচ্ছা, না আমি বলতে চাচ্ছি যে তোমার জুলহাস মান্নানকে মেরে ফেলার পরের বছর কি এইটা হয় নাই? না, যে বছর সে মারা গেছে, সে তো মারা গেছে সম্ভবত, সরি না আমি বললাম যে মনে হয় সিকিউরিটি রিজনে আর কি এটাকে আর ওরা অফকোর্স না। তবে এটা হলো ওই যে সে তো মারা গেল 16 সম্ভবত এপ্রিল 25 এপ্রিল 2016, রাইট। ওই বছরই তখন ওই বছরই ও করতে পারেনি, মানে সে এটা নিয়ে খুব কমপ্লেনও করছিল সম্ভবত। আচ্ছা আচ্ছা, মানে সোশ্যাল মিডিয়া অল দ্যাট, এরকম জায়গায় আর কি। সো পয়েন্ট হলো যে এই লটা আছে, বাট এটা মানে খুব একটা ইউজড হয় এমন কিছু না। আচ্ছা, এটা তো ল এর সাইড, যে আসলে ল তো ইন প্র্যাকটিস নাই, ইন থিওরি অনেক ল আছে কিন্তু প্র্যাকটিসে নাই। প্র্যাকটিস আসলে কি আছে বাংলাদেশে? আসলে এই যে মুভমেন্টের কারেন্ট স্ট্যাটাসটা কি? এটার মেইন কি অ্যাক্টর কারা মানে কারা বা কোন ধরনের অর্গানাইজেশন গুলা এই মুভমেন্টটাকে সামনের দিকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে? যেমন একজনের নাম আমরা জানি, জুলহাস মান্নান, যাকে মেরে ফেলছে। সে ছিল হচ্ছে ইউএস এমবাসির জন্য কাজ করতো, রাইট? আচ্ছা, তো জুলহাস মান্নান যেমন একজন ফিগারকে আমরা চিনি। যেমন আমি একটু কদিন আগে ঘাটলাম যে কিছু এনজিও কাজ করে, যেমন বন্ধু নামে একটা এনজিও, তারা এটার জন্য অনেক পুরনো। হ্যাঁ, তো এই যে বিভিন্ন ছোট ছোট অর্গানাইজেশন কাজ করে বা বিভিন্ন যারা পার্সোনালিটি আছে, তারা একটু একটু করে বিভিন্ন স্পিচে বা বিভিন্ন ইয়েতে ওরা বলে আসলে এদের ওভারঅল যে মুভমেন্টটা বাংলাদেশে, এদের কি অবস্থা, এরা কি চায়, কতটুকু গেইন করছে, কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারছে, এই ব্যাপারে আমাদের যারা লিসেনার আছে তাদেরকে একটু তুমি ধারণা দাও। আচ্ছা, এটা বাংলাদেশে এই জিনিসটা শুরু হলো 90s এর দিকে। 90s এর দিকে বাংলাদেশে যখন 90s এর শেষের দিকে বেসিক্যালি যখন বাংলাদেশে কিছু কিছু নেট ইউজ করা শুরু হলো, মানে সবাই তখন তো খুব কম মানুষ নেট ইউজ করতো, ওই সময় বিভিন্ন অনলাইন মেসেজ বোর্ড এন্ড ফোরামের মাধ্যমে এই কিছু মানুষজন তারা এই করতো, কনগ্রেগেট করতে পারা যায় ভার্চুয়ালি।
মূলত বাংলাদেশে এই জিনিসটা যে প্রসার হচ্ছে এটা কয়েকটা দিক থেকে হয়েছে। একটা হলো এই ইনফরমেশন গুলো আমি ঠিক শিওর না যে মানে মানুষজন বিশ্বাস করবে কিনা বা তারা আসলে ভেরিফাই কিভাবে করবে, বাট আমি যেটা জানি আমি বিশ্বাস করি দেখে আমি বলতে চাই। সেটা হলো একটা মানে অ্যাভিনিউ ছিল যে এমবেসি গুলো আছে বাংলাদেশে, বিশেষ করে ওয়েস্টার্ন যে এমবেসি গুলো আছে, সেই এমবেসিতে বিভিন্ন সময় বিভিন্ন পার্টি যদি হয়, নর্মালি পার্টি হয়, মানে সবসময় ওইরকম কোনো কিছু না, নর্মালি পার্টি হয়। তো 2000 এর ফার্স্ট দিকে আর কি, ফার্স্ট দিকে যখন এরকম পার্টি হইতো, অনেক সময় এসব জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, যেমন এনএসইউ তখন মনে মাত্র শুরু হয়েছে, আরো দু একটা তখন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, এরকম অনেক জায়গা থেকে কিছু ছেলেকে নিয়ে যাওয়া হতো, বলা হতো যে এরকম পাবলিক পার্টি আছে, ওখানে মদ থাকবে, মজা হবে, হ্যান ত্যান, এরকম যাবা। দেন ওরা যখন আস্তে আস্তে ওখানে আসা যাওয়া শুরু করলো, তারপরে বললো যে হ্যাঁ এখানে কেউ আছে এরকম করে, তো তুমি চাইলে এদের সাথে এই করতে পারো, তুমি ভালো কম্পেনসেশন পাবা। কম্পেনসেশন মানে টাকা, এন্ড ইট ওয়াজ লট অফ মানি। ফর এক্সাম্পল, কেউ একটা পার্টিতে গেল, সে হয়তো 5,000 টাকা 10,000 টাকা পায়। তো অনেকেই এইটার কারণে তখন ওখানে যাইতো। এন্ড আফটার দ্যাট একটা পর্যায়ের পরে, বিকজ অফ দ্য ড্রাগ ইউজ এন্ড দ্য মানে বুজ মানে ড্রিঙ্কিং এন্ড ওভারঅল এক্সপেরিয়েন্সের কারণে একসময় মানুষ এখান থেকে এদিকে ঝুঁকে যেতে শুরু করে। a lot of people, এটা একটা অ্যাকুরেট টেস্টের মতো অনেকটা। তো এইভাবে এই যে বাংলাদেশে থাকা এমবেসি এবং এমবেসির সাথে থাকা লোকজন, মানে ফরেনারদের মাধ্যমে একটা সার্কেল ক্রিয়েট হয়েছে। আরেকটা হলো যারা মিডিয়ার সাথে যুক্ত, এবং এটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সব জায়গাতে অ্যাকচুয়ালি। ফর এক্সাম্পল, হিপ হপের মধ্যে যারা ওয়েস্টার্ন এই ব্যাপারে রিসার্চার আছে বা ক্রিটিক আছে, তাদের ব্যাপকভাবে এটা বলে যে হিপ হপ মানে বাইরে থেকে খুব এক্সট্রিমলি মানে মাচো একটা কালচার, খুব মানে আলফা মেইল, কিন্তু এর মধ্যে একটা গে মাফিয়া আছে, এবং মানে তুমি যদি আসলে অনেক বড় হতে চাও হিপ হপের মধ্যে, তোমার গে মাফিয়ার মধ্যে যাইতে হবে, তোমার তাদের কিছু একটা দিতে হবে, এরকম আর কি। তো বাংলাদেশের মিডিয়ার ক্ষেত্রেও এই জিনিসটা মিডিয়ার ভেতরে ভেতরে এটা খুব ছিল, এবং এখন তো আরো অনেক বেশি। র্যাম্প মডেলিং, ফ্যাশন শো, র্যাম্প মডেলিং এবং আদার মডেলিং যেরকম আছে, ফর এক্সাম্পল টিভিসি এন্ড অল দ্যাট, এগুলোর সাথে যুক্ত যত ড্রেস ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, ফটোগ্রাফার এরকম আছে, এদের মধ্যে ম্যাক্সিমাম হোমোসেক্সুয়াল বা বাইসেক্সুয়াল। এবং আমি আমার পার্সোনালি 2জন পার্সোনাল অ্যাকোয়েন্টেন্সের কথা জানি, যারা কথা মানে আমার তাদের কাছ থেকে আমি জানছি। এটা আমি অন্যান্য সোর্সে জানছি, বাট পার্সোনালি 2জনের কাছে শুনছি। একজন হলো আমি যখন আগে মিউজিক করতাম তখন ওর সঙ্গে আমার মানে হি ইউজড টু প্লে উইথ মি, তো সে এই টাইপের অনেক কিছু যাইতো, মিনিং সে মানে ফটোগ্রাফি তার আগ্রহ ছিল, মডেলিং এসব আগ্রহ ছিল। তার কাছ থেকে আমি কিছু শুনছি। সে আমাকে সে একদিন বলছে যে দোস্ত, এইসব জায়গায় মেয়েদের চাইতে ছেলেরা বেশি মানে বিপদে থাকে। এবং আমি তখন তার কথা বুঝে নেই। পরে অনেকদিন পরে মিনিং 1 বছর আগে বা এরকম সময় আমি তার সাথে নক করছি ফেসবুকে, কি অবস্থা। তখন আমি শুনলাম সে কন্টিনিউসলি নামাজ পড়ে, মানে কন্টিনিউসলি না, মানে সে রেগুলার নামাজ পড়ে, এখনো ছবি টবি তুলে ওই মানে সেক্টরে সে আছে, সে নামাজ পড়ে। এবং সে নামাজ পড়ে, এটা খুব মানে আমার জন্য একটা শখ আর কি। মানে সে মানে যে টাইপের লাইফস্টাইলটা ছিল, এই ছেলে যে এখন 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এটা আসলে নর্মাল। তো এর একটা কারণ আমার মনে হয় যে what he went through অথবা what he saw in that মানে ওই জায়গায় সে যা দেখছে। সিমিলারলি আমি আরেকজন আমার চেনা একজন আছে যে মডেলিং এর সাথে যুক্ত ছিল, এন্ড সে তার মানে এক্সপিরিয়েন্স হলো এটা যে সে যত জায়গায় যাইতো, প্রত্যেক র্যাম্প মডেলিং শো বা ফ্যাশন শো যা কিছু হয়, আমি শুধু খুব ডিস্টিংশন জানি না এগুলো, যেটাই হয় ওইখানে প্রত্যেক শোর ওখানে ব্যাকরুম যেটা থাকে বা ব্যাক স্টেজ যেটা থাকে, দে উড হ্যাভ ড্রাগস, মদ, গাঁজা, ইয়াবা, স্পেসিফিক্যালি ইয়াবা, এন্ড আফটার পার্টি যেটা হয় এটা ম্যাক্সিমাম ছিল সেখানে গে। এখানে একটা নর্মাল ছেলের খুব কষ্ট করে নিজেকে এই করে থাকতে হতো, এন্ড একটা লেভেলে যাওয়ার পর আর আগানো যায় না যদি দুজন মানে আপনি মানে গেদেরকে যদি খুশি করা না যায় বেসিক্যালি, তাহলে একটা লেভেল যাওয়ার পর ওখানে আগানো যায় না। এন্ড ওর কথা অনুযায়ী অনেক বড় বড় মডেল এরকম গে। সো এটা হলো আরেকটা জায়গা যেখান থেকে এটা হয়েছে। একটা হলো এমবাসি এন্ড ফরেনার্স, একটা হলো এই যে লাইক মিডিয়া, এন্ড এগুলো কিছু খবর বাইরেও আসছে। ফর এক্সাম্পল 2013 বা 14 একটা খবর আসছিল ডেইলি স্টারের একটা উইকলি ম্যাগাজিনে, আমার মনে আছে স্টার উইকলি নাম আর কি।
ওইখানে একটা খবর ছিল যে সম্ভবত সেরেটনে বা কোন জায়গায় একটা ভালো হোটেল 4 স্টার বা 5 স্টার একটা হোটেলে পুলিশ রেড দিছে, স্পেসিফিক ইন্টেলের ভিত্তিতে রেড দিছে, এবং রেড দিয়ে তারা ওইখানে কোকেইন পাইছে এবং বিদেশে অনেক লোকজন ছিল, and they found a lot of sex toys. তো কোকেইন পাওয়া এবং সেক্স টয়েস পাওয়া, এবং তারা পরে বলছে যে এটা ছিল বেসিক্যালি মানে homosexuals and they were having a party ওখানে, and এরা এখানে প্রায় এরকম করে। তো এটা হলো একটা মানে দুটা। আর থার্ড একটা হলো যে বাংলাদেশে যে অনলাইন ব্লগার কমিউনিটি আছে, যেটা মানে মুক্তমনা ব্লগার কমিউনিটি বলে বা এটা লিবারেল বলে বা নাস্তিক, অনেকে নাস্তিক বলে, যেটাই আছে, এই যে ব্লগার কমিউনিটি যারা বেসিক্যালি নাস্তিক আর কি, আসলে এদের যে কমিউনিটিটা আছে এরা এই জিনিসটা পাবলিকলি প্রমোট করার চেষ্টা করছে। যেমন বাংলাদেশে প্রথম 2010 সালে সম্পর্কামিতা নিয়ে একটা বই বের হয়েছে শুদ্ধস্বর প্রকাশনী থেকে, এবং সেই বইয়ের রাইটার হলো অভিজিৎ রায়, মুক্তমনা ব্লগের যে ফাউন্ডার সম্ভবত, সে অভিজিৎ রায়, যাকে মেরে ফেলা হয়েছে 2015-তে। এই বইয়ের নাম ছিল সমকামিতা। সেই বইতে সে বিভিন্ন মানে ওয়েস্টের ভিউজ, লজিক টজিক এগুলো এনে প্রমাণ করার চেষ্টা করছে যে এটা খুব ভালো একটা জিনিস, এটা মানে মানবতা হ্যান এই মানে দ্য ইউজুয়াল স্টাফ। তো বইমেলায় 10 সালে বের হয়েছে ফেব্রুয়ারিতে। অগাস্টে প্রথম আলোর মানে শুক্রবার একটা বা কোনো একটা দিন একটা সাহিত্য মানে কিছু একটা থাকে, মানে নকশা থাকে না, ওরকম একটা কিছু সাপ্লিমেন্ট। তো ওইখানে একজন এটা রিভিউ করছে, রিভিউ করার মাধ্যমে প্রথম আলো যত গ্রাহক আছে সারা বাংলাদেশ জুড়ে, প্রবাবলি কোটি, আমি শিওর না, তাদের সবার বাসায় পৌঁছে গেছে যে এটা একটা বই আছে, বইটা খুব ভালো, এটাতে অনেক সুন্দর একটা জিনিস উঠে আসছে এরকম। তারপর বাংলাদেশে একজন রাইটার আছে মহিলা, আমি ওনার নামটা ঠিক বলে দিচ্ছি, সেলিনা সামথিং, এক মহিলা আছে, ওনার এক বই আছে, সেই বইতেও সমকামিতা নিয়ে কিছু জিনিসপত্র আসছে। তারপরে এই যে এই গ্রুপটা মানে অভিজিৎ রয় এন্ড শুদ্ধস্বর এবং এই টাইপের যারা, এরা বাংলাদেশে বিভিন্ন মানে গোয়েত ইনস্টিটিউট যেটা আছে, জার্মান ইনস্টিটিউট যেটা আছে, সেখানে এরা অনেক অনুষ্ঠান করছে। তারপরে ব্রিটিশ এরা যখন প্রথম ম্যাগাজিন বের করছে, রূপবান ম্যাগাজিনের নাম, সেই ম্যাগাজিনের লঞ্চিং হয়েছে ব্রিটিশ সম্ভবত ব্রিটিশ কাউন্সিলে, শিওর না, এরকম কোন একটা জায়গায়, এবং সেখানে ব্রিটিশ হাই কমিশনার ছিল, কামাল হোসেনের মেয়ে যে ছিল তারা ছিল, এরকম অনেক লোকজন ছিল, এটা আর কি। তো এই রূপগঞ্জে লঞ্চ হয়েছে বাংলাদেশের প্রথম গে ম্যাগাজিন বের হয়েছে, এটা ফলো করে ছাপা হয়েছে, তারপরে ডেইলি স্টারে, বাংলা ট্রিবিউন, বিবিসি, এরকম বিভিন্ন জায়গায়। তারপরে এরা সম্ভবত 2014-তে বা 15-তে এরকম কোন একটা সময় বই বেড়াতে আরেকটা বই বের করছে, এটার নাম হলো রূপঙ্ক্তি, সম্ভবত আমি ভুলে গেছি। এটা হলো যে খুব সুন্দর মানে মানে খুব হাই কোয়ালিটি পেজ, হাই কোয়ালিটি কাভার। এরা হলো এই টাইপের লোকদের মানে সব মানে হোমোসেক্সুয়ালদের, লেসবিয়ানদের এই করা কবিতা লেখা। সো এরকম একটা জিনিস। এন্ড এরপরে বাংলাদেশ এখনো এই যাদের নাম বললাম, ফর এক্সাম্পল ডেইলি স্টার, বাংলা ট্রিবিউন, বিবিসি বা এই টাইপের যারা আছে, এরা তো পাবলিকলি এরকম জিনিসগুলো প্রমোট করে যাচ্ছে। ফর এক্সাম্পল যখন এই কয়েকদিন আগে যে খবরটা আসলো ইন্ডিয়া, তখন তো এটা নিয়ে অনেক কথাবার্তা হলো। তখন ডিডব্লিউ, যেটা ডয়েচ ওয়েল মনে হয়, ওয়েবসাইটে ডিডব্লিউ আর কি, ওদের ওয়েবসাইটে ওরা এটা নিয়ে মানে বিভিন্ন কথা, যে প্রাণীদের মধ্যে মানে সমকামিতা দেখা যায়, এটা কেন আপনি অ্যাবনর্মাল বলবেন, এরকম অনেক লেখা তারা এখানে আছে। সো বাংলাদেশে এই বিষয়টা বিভিন্ন সাইট থেকে হইতেছে, এবং যেটা এখন অ্যালার্মিং আমি পার্সোনালি মনে করি সেটা হলো এই যা আমি বললাম এগুলো কিন্তু একটা ফ্রিঞ্জ বা একটা নিশ মার্কেট বলা যায়। পশ সোসাইটিতে ছিল একটা সময়ে, বা যারা মডেলিং বা মিডিয়ার সাথে যুক্ত তারা নাস্তিকদের সোসাইটির মধ্যে ছিল, এগুলো সবই একটা ছোট 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 মাইনরিটি গ্রুপ বলা যায়। বাট এখন যেটা হচ্ছে সেটা হলো ম্যাস মিডিয়া, ফর এক্সাম্পল ঈদের নাটক, টেলিফিল্ম, এই টাইপের জিনিসপত্রগুলোতে আস্তে আস্তে এগুলো নিয়ে আসা হচ্ছে, হোমোসেক্সুয়ালিটির মতো বিষয়গুলো। যেমন আরটিভিতে সম্ভবত গত বছর বা 2006, আমার ঠিক মনে নেই, গত বছর মনে হয়, ঈদের নাটকে, হ্যাঁ আচ্ছা 16, সরি 6 বলছি না, ওইখানে ঈদের নাটকে তারা একটা দেখাইছে এরকম, যেখানে একটা মানুষ মানে সিম্পাথাইজ করানোর চেষ্টা করা হয়েছে। এন্ড সেখানে তারা কাকে ইউজ করছে, জন, যে ছিল ব্ল্যাকের ভোকাল। মানে এটা কেন বললাম, বিকজ সে বাংলাদেশের তাদের যে টার্গেট অডিয়েন্স যারা ইউথ, তাদের কাছে সে একটা নোন এন্টিটি, তাদের কাছে সে পছন্দনীয়,
এক্স্যাক্টলি অ্যাপিল আছে, এরকম লোককে ইউজ করছে। তো এই টাইপের জিনিসপত্র আরো হচ্ছে। ইউটিউবে ফর এক্সাম্পল দেখবা যে অনেক এরকম শর্ট ফিল্ম টাইপের আছে বানানো। আমি কিছুদিন আগে একটা জিনিস দেখছিলাম, কোথায় মনে করতেছে না এখন, ওয়েস্ট আমেরিকার কোন একটা নিউজ পেপার, নিউ ইয়র্ক টাইমস বা এরকম কিছু একটা, সেখানে বাংলাদেশের একজন যে ওই জুলহাস মান্নানদের সার্কেলের, সে পরে দেশ ছেড়ে চলে গেছে। তো সে ওইখানে গিয়ে এখন সম্ভবত ব্রডওয়েতে বা কোথাও নাটক টাটক করেন মনে হয়। তো সেখানে তার ফলো করে বিশাল ইন্টারভিউ ছাপছে, 1400 ওয়ার্ড হবে এরকম। তো বাংলাদেশের অবস্থা আসলে এরকম, এবং বাংলাদেশের মিডিয়ার সাথে যুক্ত একটা লোক, আমি এটা ইন্টারভিউটা পড়ছি, সম্ভবত মানব জমিনে এটা আসছিল। সেটা হলো সে লোক প্রডিউসার বা ডিরেক্টর কিছু একটা। সে বলছে যে বাংলাদেশের মিডিয়ার মধ্যে ব্যাপকভাবে এমন একটা ছড়া গেছে। তার এক্সাক্ট কোডটা হলো, আমি 10 জন অভিনেতা এবং 10 জন অভিনেত্রীর নাম বলতে পারি যারা সমকামী। এন্ড সে বলছে যে ইয়াবার ব্যাপক প্রসার, মানে সহজলভ্যতা এটাকে বাড়ায় দিছে। এন্ড এরপর তো আরো অনেক ব্যাপার আছে। ফর এক্সাম্পল ওরাই যে আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম যে একটা কমিউনিটি সেন্টারে ওরা এরকম মাসে একবার দেখা করে, এরকম আরো অনেক জায়গায় হয় কিন্তু। তারপর তাদের ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ইয়াহু চ্যাট, এই এখন এগুলো মনে হয় অত ইউজ হয় না, এগুলো তো ওল্ড স্কুল হয়ে গেছে এখন। এরকম বিভিন্ন ভাবে এরা কনভারসেট করে। মানুষজন এটা নিয়ে বড় একটা রিপোর্ট করছিল যে কিভাবে এরা হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপের মাধ্যমে সংঘবদ্ধ চক্র নাকি, মানে একজন আসছে সে বাসা থেকে এভাবে করে। তো ব্যাপারটা হলো, এবং সম্ভবত ইউএসএইড এর স্ট্যাটিস্টিক্স সেটা হলো বাংলাদেশে ওরা বলছে যে 10,000-এর বেশি সমকামী আছে। এবং আমার কাছে একটু মানে অতিরঞ্জিত মনে হয় ফিগার গুলোকে, আমি শিওর না। আমার অবভিয়াসলি তাদের তো আসলে অতিরঞ্জিত বলাটাই উচিত, কারণ তারা চাচ্ছে যে মানুষকে কি দেখাতে, যে এত সাইজেবল একটা কমিউনিটি আছে, তাদেরকে তোমরা রাইটস দিচ্ছ না। সো অবভিয়াসলি তারা বাড়ায় দেখাবে, কিন্তু তারা বাড়ানোর চেষ্টা করতেছে কিভাবে, মানে একেবারে রুরাল অঞ্চলগুলায়, বিভিন্ন রুরাল অঞ্চলে। আচ্ছা, আমি এতক্ষণ যা বললাম এগুলো সবই বেসিক্যালি আরবান, রাইট, শহর কেন্দ্রিক কাজকর্ম যেগুলো। এরা রুরাল যেটা করে, বিভিন্ন জায়গায় এনজিওর মতো অনেক কিছু এরা বানাইছে, এগুলোকে ওরা ড্রপ অফ সাইট বলে। সেসব জায়গায় এরা সমকামীদের জন্য স্পেসিফিক কিছু সার্ভিস দেয়। একটা স্পেসিফিক সার্ভিস হলো সমকামীদের, মানে মানুষের মধ্যে যে কোনো গ্রুপের চাইতে সমকামীদের এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস এর রেট খুব বেশি, যেমন আমরা জানি যে এইডস তার থেকে শুরু হয়েছে। তো এদের যে সেক্সুয়াল বিহেভিয়ার এটা খুবই রিস্কি, খুবই অসুস্থ, খুবই বিকৃত। এই কারণে এদের মানে এই টাইপের ডিজিজেস বেশি হয়। তো এরা এখানে ফ্রিতে বা খুব কম খরচে এদের চিকিৎসা দেয়। তারপর এরা কি দেয়, এদেরকে এরা ফ্রিতে কন্ডম দেয়, ফ্রিতে লুব্রিকেন্ট দেয়, এন্ড দে নিড টু হ্যাভ দ্যাট ফর দেয়ার মানে what they do. এন্ড এরা বিভিন্ন জায়গায় গ্রামের মধ্যে করে। তারপর তুমি যেটা বলো বন্ধু মানে একেবারে সিম্পলি বললে কোনো একটা দাওয়া সেন্টার এদের, মানে এখানে ওরা দাওয়া করে, এটা এরকম একটা ব্যাপার। এন্ড বন্ধুর যে করছে সে হলো সম্ভবত একটা ওই মানে ড্যান্সার, ওই যে নিপা একজন আছে না, নিপা, তার সাথে আরেকজন আছে একটা লোক নাচে। আমি বলি যে ওইটা একটা মেয়ে, তার সাথে আর কি সে নাচতো। বুঝছি পরিচিত নাম, বাট নামগুলা না আমাদের আসলে জানা উচিত। এই যে শিবলি সাদিক নাকি নামটা, আমার এটাই মনে হচ্ছে শিবলি সাদিক। সে না কিন্তু সে না, তার সাথে তার সাথে নাচাচি করে এরকম একটা লোক, কিছু একটা এরকম লোক আর কি। তো বেসিক্যালি এরকম ভাবে বিভিন্ন জায়গায় তারা এটা প্রমোট করছে। এন্ড এখন যেটা হচ্ছে মানে দুটা খুবই কনসার্নিং আমার কাছে, যেটা খুব ডেঞ্জারাস মনে হয়, সেটা হলো একটা হলো তারা ম্যাস মিডিয়া দিয়ে এটা প্রচার করার চেষ্টা করতেছে, ফর এক্সাম্পল নাটক ম্যাস মিডিয়া দিয়ে করার চেষ্টা করতেছে। সেকেন্ডটা হলো তারা এই যে এই আর্গুমেন্ট গুলো সাধারণ মানুষের সামনে নিয়ে আসতেছে যে এগুলো আসলে নর্মাল, এবং লট অফ পিপল যারা আরবান ছেলেপেলে আছে এবং কম বয়সী যারা, এরা এগুলা গ্রহণ করতেছে। সো নিউ জেনারেশন যারা বা আমার বয়সী যারা বা আমার চাইতে 10 বছর 15 বছর ছোট যারা, এদের মধ্যে এগুলা মেনে নেওয়ার টেন্ডেন্সি অনেক বেশি এখন, মানে এটাকে নর্মাল মেনে নেওয়া। আমার একটা সিম্পল কোশ্চেন আছে, মানে অবজারভেশন। এই কমিউনিটি কিন্তু বেশিরভাগ মিডিয়ার সাথে রিলেটেড। সো মানে এটা কি ডিসাইসিভ যে অশ্লীলতা সরাসরি এই জিনিসটার সাথে সম্পর্কিত? আমরা তো এমনি বাই ডিফল্ট আমরা ইসলামিক পার্সপেক্টিভে বুঝি যেটা অশ্লীলতা, কিন্তু মানে ফ্রম দ্য স্ট্যাটিস্টিক্স মিডিয়া এবং এই মিউজিক
এখানে কিন্তু এদের আনাগোনা অনেক বেশি বা সংখ্যাধিক্য অনেক বেশি নর্মাল সোসাইটিতে বা আমাদের সার্কেলের থেকে। সো অশ্লীলতার সাথে কি সরাসরি কানেক্টেড? মানে এটা আসলে একটা হিস্টোরিক্যাল ফ্যাক্টর কি, অশ্লীলতাও না এটা, মানে ব্যাপারটা কি, মানে এই যে সেক্টরটা মিডিয়া বলেন, মিডিয়ার মধ্যে গান বাজনা, অ্যাক্টিং, যাত্রা, এরকম যা যা কিছু আছে, নাচ, হিস্টোরিক্যালি এটার সাথে মানে এই প্রফেশনের দিকে ডিভিয়েন্ট বিহেভ মানে মানুষ বেশি আসে, যাদের মধ্যে এই ধরনের মোরালি যারা করাপ্টেড, এক্স্যাক্টলি তারা বেশি আসে এখানে। আপনি এই সেক্টরে মোরাল করাপশন সবচেয়ে বেশি ইন টার্মস অফ। আপনি দেখেন যে এই থেকে প্রথম কলকাতায় যখন প্রথম থিয়েটার শুরু হয়েছিল, ওখানে অ্যাক্ট্রেস গুলো কোথেকে আনছে? ওরা ওইখানে একটা খুব ফেমাস বা ইনফেমাস একটা আছে, মানে মানে ভাষা কি হবে আমি জানি না, যাই হোক মানে প্রস্টিটিউটদের যে মানে মানে ব্যবসা প্রতিষ্ঠান আর কি, বেসিক্যালি এটার নাম কি, মানে যেটাই পতিতালয়, রাইট, সরি, একটা পতিতালয় ছিল খুবই ইনফেমাস। ওইখান থেকে মানে একটা ব্রিটিশ গাই যে এটা শুরু করছিল, মানে কলকাতায় মানে মঞ্চ নাটক করা, সে ওইখান থেকে মানে কিছু বেছে বেছে কয়েকজনকে অ্যাক্ট্রেস বানাইছিল। তারপরে ইভেন রোমে, গ্রিসে যারা এইসব মানে থিয়েটার যারা ছিল, তাদের যারা এই যে মানে দে ওয়ার মোর অর লেস প্রস্টিটিউটস। তারপরে ইভেন ইউরোপেও যখন হোমোসেক্সুয়ালিটি আন্ডারগ্রাউন্ড ছিল, তখনও খুব মানে ফেমাস কিছু হোমোসেক্সুয়াল কিন্তু মানে এইসব বিষয়ে ছিল, নট নেসেসারি মিডিয়া। ফর এক্সাম্পল অস্কার ওয়াইল্ড, রাইট, অস্কার ওয়াইল্ডের মতো এরাও কিন্তু মানে এই টাইপের আর কি, মানে যারা যেটাকে ক্রিয়েটিভ বলে বা যেটাই বলে, এইটার মধ্যে এই টাইপের লোকজন বেশি যায়, এটা সত্য কথা। মানে বিশেষ করে আর্টস সাইড যেটা মানে মিডিয়া বলা যায়, এখানে মরালি করাপ্টেড লোকজন একসেপ্টেড হয়, এই জন্য এখানে বেশি যায়, এখানে একসেপ্টেন্সটা বেশি। ওরা যেহেতু মোরালের সবাই সামহাও করাপ্টেড, তাই ওরা যে কোনো মোরাল করাপশন অন্যদের চাইতে ইজিলি মেনে নেয়। আর ওখানকার যে এনভায়রনমেন্ট আসলে আপনার মহাপা যদি দেখেন, আপনার এত বেশি ইন্টারাকশন ছেলে মেয়েদের মধ্যে, মানে জাস্ট এটা হলো বিগিনিং। আমি বলতেছি যে আপনার কন্টিনিউয়াসলি ছেলে মেয়ে ইন্টারাকশন, আপনার সব লেভেলে একেবারে ক্যাজুয়াল থেকে শুরু, মানে ক্যাজুয়াল ফর্মাল সব ইন্টারাকশন সারাক্ষণই চলে এক। তো এদের মধ্যে এই ধরনের রিলেশনশিপ ইজি হয়, জিনা বলেন বা এই জিনিসগুলো আর কি। হচ্ছে এদের মধ্যে আরেকটা জিনিস খুব বেশি, যেটা বললে ইয়াবা না একেবারে হোল ইয়েতে বললে, সেটা হচ্ছে যে মাদক বা ড্রাগস, এটা এদের মধ্যে বেশি, মদ বা এই জিনিসগুলো এদের মধ্যে বেশি। আর যেটা আমরা কথা বলছি হোমোসেক্সুয়ালিটি বা এই যে মানে সেক্সুয়াল ডেভিয়েন্ট প্র্যাকটিস যেগুলো আর কি, এগুলো এদের মধ্যে সবচেয়ে বেশি। আই থিঙ্ক এটা আসলে ওই যে ফাহিশার মধ্যে পড়ে মানে একেবারে সবকিছু, এবং এটাকে তারা ফুললি এটাকে অ্যাপ্রিসিয়েট করে, বা ওইটা গ্রাউন্ড মানে পুরো এনভায়রনমেন্টে এরকম যে এখানে আসলে এভরিথিং ইজ ফাইন, যে কোনো কিছু এখানে ফাইন। কারণ ওদের যেই মিডিয়ার যে চর্চা বা ওরা যেসব জিনিস আসলে ইয়ে করে, এগুলোকে আগায় নিতে চাইলে একটু ওপেন মাইন্ডেড বা ফ্রি লিবারাল সোসাইটি হইতে হবে, এবং তারা এটা করে, এবং সো তাদের আসলে মোরাল কোনো বাউন্ডারি তারা আসলে রাখে না, যে কারণে অল ইজ ফাইন। আমি এবং ওরাই প্রমোট করে, ওরা মানে কিন্তু সবসময় এগুলার সবচেয়ে অ্যাক্টিভ বা ভিজিবল ভয়েসেস, এগুলোর পক্ষে কথাবার্তা বলা। এই যে সেলিব্রিটিরা কিন্তু মানে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, মিউজিশিয়ান বা হোয়াটএভার এরকম যারা আছে, এরা কিন্তু এদেরকে দিয়ে অনেক ভালো দেওয়া হয় ওদের বেসিক্যালি। জাস্ট সো ইউ নো, এই কারণ জোহর কদিন আগে পাবলিকলি অ্যাকনলেজ করছে হি ইজ গে। এটা তো মনে সবাই আগে থেকে জানতো, ইন্ডিয়ার আগে সবাই সন্দেহ করতো, কিন্তু এই ব্যাটা নিজে একটা মেমোয়ার লিখছে ওর পাস্ট মানে পার্সোনাল হিস্ট্রি, মানে লাইফের আপস এন্ড ডাউনস, ওর মধ্যে ক্লিয়ারলি বলছে যে হিজ ওরিয়েন্টেশনের দিকে আর কি। এর আগে কখনো অ্যাকনলেজ করে না আর কি পাবলিকে। সো এরকম মানে পয়েন্টটা হলো, এই মাপের সেলিব্রিটি, এই বা যে অ্যাপলের সিইও টিম কুক, আরো এরকম অনেক আছে যারা এই কমিউনিটির অন্তর্ভুক্ত, এবং দে আর প্রমোটিং দিস কালচার। সো মানুষ আসলে কিন্তু আস্তে আস্তে ডিসেন্সিটাইজ ঠিকই হয়ে যেতেছে, কারণ এই জিনিসটা এত বড় বড় লোকজন যদি করতে পারে, এটা শুড বি নরমাল, রাইট? এক্স্যাক্টলি। এবং ওই ইন্ডিয়ার, এখন মনে পড়লো ইন্ডিয়ার অনেক মডেলদের, মানে র্যাম্প মডেলদের, ওদের তো অনেক আরো অনেক বড় ইন্ডাস্ট্রি এখানে, ওদের অনেক র্যাম্প মডেলদের এই আছে ভিডিও আছে ইউটিউবে, যেখানে ওরা বলতেছে যে এই আমি যেটা বলছিলাম যে বেসিক্যালি একটা গেম মাফিয়া আছে, যে ওই ক্যারিয়ারে আগাইতে গেলে ওই ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করে বা বেসিক্যালি নিজেকে সেল করে আগাইতে হয়। এখানে ওদের অনেক মানে বেশ মডেলদের। আমি যেটা শুনছিলাম তোমার এই যে এই ধরনের ইন্ডাস্ট্রিতে মনে করো নাটক সিনেমাতে যে মেয়েগুলা যায়, তাদেরকে মানে কম্প্রোমাইজ করে ফার্স্ট আগাইতে হয় একটা বড় অংশের। তো যে আসলে এইভাবে কম্প্রোমাইজ করে আগায়, মোরালি আগেই নিজেকে সে সেল করে দিয়ে আগাচ্ছে, তো এন্ড রেজাল্ট আসলে ভালো কিছু হওয়ার কোনো কারণ নেই,
রাইট? কারণ সে ইন দ্য বিগিনিং সে আসলে মোরালি সে আর মানে কোনো মোরাল কোনো পজিশন সে রাখে না, জাস্ট সে তার ফেম এন্ড মানি এইগুলোর জন্যই মানুষ তো এখানে যাচ্ছে। আচ্ছা, এবার একটা ডিফারেন্ট প্লেন অফ থটে আসি, সেটা হচ্ছে একটা একটা মানে অ্যাপিল বা একটা জায়গা হচ্ছে সিম্প্যাথি তৈরি করা, যে এদের উপরে ভায়োলেন্স মেবি হয়, ভায়োলেন্স বা যে জিনিসটা হইতে পারে, বা ভায়োলেন্স ছাড়াও যদি জেনারেলি, এটা তো একদম আনএক্সেপ্টেড একটা জিনিস সো ফার, মুসলিম দেশগুলোতে কিন্তু বেশ আনএক্সেপ্টেড, হ্যাঁ, আমাদের পছন্দ করি না। আর অ্যাকচুয়ালি খ্রিস্টান সোসাইটিতেও আসলে এটা কখনোই করা হতো না, বাট এটা খুব রিসেন্ট ফেনোমেনা সত্যি বলতে, মানে মানে আমি বড় একটা লাইফস্টাইল হিসেবে, একটা আইডেন্টিটি হিসেবে, একটা নরমাল বিহেভিয়ার হিসেবে দেখানো, অবভিয়াসলি এটা খুবই মডার্ন একটা ফেনোমেনা। হ্যাঁ, বেশি আমি বলতে চাচ্ছি একটা স্কোপ হচ্ছে তাদের একটা মানে মেকানিজম, যদি বলি মেকানিজম, সরি, যে একটা অ্যাপিল, একটা সিম্প্যাথি তৈরি করা, এটা একটা। আরেকটা হচ্ছে একটা তারা আর্গুমেন্ট এখন দেয় যেটাতে সিমিংলি অনেক সময় মুসলিমরাও কাইন্ড অফ কনফিউজড ফিল করে, এবং অনেকে মুসলিম এটা বিশ্বাস করে যে আসলে এটা একটা ন্যাচারাল বিষয়, গেইজম বা লেসবিয়ানিজম বা হোমোসেক্সুয়ালিটি হোয়াটএভার ইজ, এটা ন্যাচারাল বিষয়। এটা আসলে তার ভিতর থেকেই তার আকর্ষণটা সেম সেক্সের প্রতি হয়, যে গে সে ন্যাচারালি গে, বা যে লেসবিয়ান সে ন্যাচারালি লেসবিয়ান। তো তার মধ্যে এটা নিয়ে মানে সে তার কিছু করার নাই, কারণ সে হয়তো ছেলেদের প্রতি, একটা ছেলে হয়তো সে একটা মেয়ের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে না, সে ছেলেদের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে, ভাইস ভার্সা। তো এখানে একটা কনফিউশন বা একটা মুসলিমরা একটা ফিল করে যে আচ্ছা, এটাই যদি হয় তাহলে ইসলাম কেন এটাকে কন্ডেম করলো, ইসলামকে একটা পানিশমেন্টের বিধান দিল যদি এটা ন্যাচারাল হয়, কারণ এটা একটা ডিজায়ার, আল্লাহ তাকে এইভাবে তৈরি করছে, তার কি করার আছে? সো এই জায়গাটাতে ইসলামের স্ট্যান্সটা আসলে কি? ইসলামের স্ট্যান্স তো অ্যাকচুয়ালি খুব ক্লিয়ার। ইসলামের স্ট্যান্স হলো, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ফিতরা সৃষ্টি করছেন। ফিতরা হলো মানুষের স্বাভাবিক প্রবণতা, ন্যাচারাল ডিসপোজিশন, এন্ড সেটা হলো যে মানুষের মধ্যে পুরুষ নারীর প্রতি আকর্ষণ বোধ করে, নারী পুরুষের প্রতি আকর্ষণ বোধ করে। এটা হলো নর্মাল, মানে দ্যাটস দ্য ফিতরা অফ পিপল। এবং হোমোসেক্সুয়ালিটির ব্যাপারে কি বলা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে লুতের ব্যাপারে আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, এবং এই ধ্বংসের পার্টিকুলারলি এটা খুব ব্রুটাল ছিল। এবং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যেখানে বলা হয়েছে যে কাজ করে, যার সাথে করা হয়, জনকে মেরে ফেলার কথা আসছে। ইসলামের আইনে এটা শাস্তি আছে। বেশিরভাগ মত হলো এটা যে, মানে উসমান রাদিয়াল্লাহু আনহু যেমন বলছে, মানে শাস্তির ব্যাপার উপর থেকে ফেলে পাথর ছুঁড়ে মারতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যেখানে উনি বলছেন যে এটাকে দুটা কাজ যে করে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত হোক। একটা হলো হোমোসেক্সুয়ালিটি, আর একটা হলো গিয়ে পশুর সাথে সেক্স, বিস্টিয়ালিটি। তো ইসলামের এই ব্যাপারে প্রথমত পজিশন হলো এটা স্ট্রিক্টলি হারাম, এন্ড এটা জাস্ট নর্মাল একটা হারাম না, জিনার মতো এটা একটা ব্যাপার না। এন্ড এটা যদি আমরা যদি ওই ফর এক্সাম্পল ওয়েস্টের ইসলামিক স্কলাররা যা বলে ওটা নিয়ে আলোচনা যদি করি তাহলে এটা নিয়ে আরেকটা আলোচনা করা যাবে। বাট পয়েন্টটা হলো যে এটা নর্মাল জিনার মতো কোনো গুনাহ নয়, দিস ইজ সামথিং মাচ মোর সিভিয়ার। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত হোক, রাইট? সো এটা অনেক সিভিয়ার একটা বিষয়, এটা শাস্তিযোগ্য অপরাধ। এবং যদি কারোর মধ্যে আসলে ব্যাপারটা এমন হয় যে তার মধ্যে আসলে ব্যাপারটা আছে, তাহলে তার জন্য করণীয় কি সেটা ইসলামের ব্যাপারে খুব ক্লিয়ার। ফর এক্সাম্পল, যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হারাম বলছেন সেটার প্রতি আমাদের কিন্তু এই থাকতে পারে, আকর্ষণ থাকতে পারে। অনেক মানুষ আছে যারা ড্রাগ ইউজ করতো, পরে সে দিনে আসছে, সে ড্রাগের প্রতি অনেক বেশি ফিল করে, সে ড্রাগ ইউজ করবে নাকি? তার মধ্যে এটা সে এখন অনেক যুক্তি কিন্তু দিতে পারে যে আমার মধ্যে এটা কাজ করে, আমি তো এটা কোনোভাবে থামাইতে পারি না, এখন আমি এটা করবো, এই যুক্তি দেওয়া যাবে না। সিমিলারলি যে কোনো অপরাধ, এটা যে কোনো ক্ষেত্রে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করছেন, হারামগুলোর দিকে একটা আকর্ষণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি, মানে এটা তো বলে আছে যে জাহান্নামের পথ হলো যে ডিজায়ার্স দিয়ে লাইক সাজানো, তাই না? তো যে জিনিসপত্রগুলো আমাদের অনেক বেশি আকর্ষণ করে, এগুলো আমাদের অনেক বেশিরভাগ অ্যাকচুয়ালি গুনাহ। তো আমাদের সিম্পল বেসিক পয়েন্টটা কি, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। স্পেসিফিক্যালি এটা একটা সিভিয়ার ধরনের গুনাহ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিক্যালি আল্লাহ কঠোর ভাষায় এটা ব্যাপারে বলছেন। সেটা থেকে আমাদের, মানে ইভেন ইফ সামওয়ানের, মানে কারো ক্ষেত্রে ব্যাপারটা হয় যে সে সামহাও এটা ফিল করতেছে, তখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ভয় করতে হবে এবং তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে। আর যেটা বাস্তবতা সেটা যে অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা হয় না। ফর এক্সাম্পল, আমেরিকার মতো একটা দেশ যেখানে এত কিছু হয়েছে, আমরা এত কথাবার্তা বলবো, যেখানে এটা এখন একটা সেলিব্রেটেড জিনিস, রাইট? সেখানে টোটাল পার্সেন্টেজের পপুলেশনের কত পার্সেন্ট গে?
3.9%, and এটা প্রবাবলি একটু একটু বাড়ায় বলা হয়তোবা। তো 3.9% হলো আমেরিকার মতো জায়গায়, এবং এই হোমোসেক্সুয়ালদের মধ্যে অনেকেই স্বীকার করে যে তারা তাদের লাইফে কখনো এক্সক্লুসিভলি হোমোসেক্সুয়াল ছিল না। মিনিং ফর এক্সাম্পল তাদের বউ ছিল, অনেকে বাচ্চা ছিল, অনেকে বাইসেক্সুয়াল ছিল, একবারে তারা গিয়ে মনে হচ্ছে যে আমি এখন হোমোসেক্সুয়াল ছিল, আমার লাইফ লিড করবো। তার মানে সে যে এক্সক্লুসিভলি হোমোসেক্সুয়াল এমন না। তো আমি যদি এদেরকেও বাদ দিই, এক্সক্লুসিভলি হোমোসেক্সুয়াল যে আর কারো প্রতি কখনো কোনো আকর্ষণ বোধ করে না, ফিজিক্যাল অ্যাট্রাকশন বোধ করে না, এমন পার্সেন্টেজ কত আছে 100-র মধ্যে? তো ব্যাপারটা এত ব্যাপক না যত ব্যাপক আমাদের হয়তো নিজের মাধ্যমে বোঝানো হয় যে ঘরে ঘরে মানে অনেক অনেক বেশি আর কি আছে এই টাইপের মানুষজন। আর যদি কারো এটা হয়, হইতে পারে আল্লাহু আলাম, কারো যদি এরকম হয় তাহলে তার এখানে ওই জিনিসটাই করতে হবে যেটা অন্য গুনার ক্ষেত্রে যেটা মূলনীতি, সেটা হলো যে জাস্ট বিকজ এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে এই জিনিসটা আমি করতে পারবো না। আর এটা মনে করা যাবে না যে আমি এরকম হয়ে সৃষ্টি হয়েছি। এটা সাইন্টিফিক্যালি ভ্যালিড না, এবং এটা ইসলামিক ভাবে ভ্যালিড কখন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ফিতরাতের বাইরে একটা মানুষকে সৃষ্টি করছে। অন্য কোনো ফ্যাক্টর থাকতে পারে, এক্সটার্নাল ফ্যাক্টর, তার ফ্যামিলি লাইফে থাকতে পারে, তার পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকতে পারে, তার ট্রমা থাকতে পারে কোনো। এটা হয় ফর এক্সাম্পল এরকম স্ট্যাটিস্টিক্স আছে যে অধিকাংশ হোমোসেক্সুয়াল যারা পরবর্তী জীবনে হোমোসেক্সুয়াল হয় তাদের অধিকাংশ ইদার ব্রোকেন ফ্যামিলির অথবা তারা ওই যে অ্যাবিউসিভ ফ্যামিলি থেকে আসছে, এন্ড দ্যাট ইফেক্টস পিপল। তো এরকম জিনিসপত্র কোনো না কোনো কিছু এখানে আছে, কিন্তু মানে এটা এরকম কখনোই বলা যাবে না যে আমরা ফিট, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করছেন এইভাবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছে তুমি এটা করতে পারবে না, এটাই করা যাবে। এই সম্বন্ধে একটা আর্টিকেলের ছিল, কি বলে, স্ট্যাটিস্টিক্স ছিল। স্ট্যাটিস্টিক্সের সূত্রটা হয়তো দেয় নাই, কিন্তু এই স্ট্যাটিস্টিক্সটা মনে হয় পড়ে শোনাতে পারি ইংলিশেই। One study reported that 66% of gay couples reported having sex outside the relationship within the first year. মানে প্রথম বছরেই 66% বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়, এবং 90% if the relationship is lasted 5 years. তারপরে স্ট্যাটিস্টিক্স হলো the average gay or lesbian relationship is short-lived, and in one study only 15% gay men and 17.3% of lesbians had relationships that lasted more than 3 years. So এটা ফিতরাতগত হোক বা মানে যাই হোক, ব্যাপারটা ফ্যাকচুয়ালি খুবই একটা অদ্ভুত একটা ব্যাপার, যে এই জিনিসটা আসলে আমরা নর্মালি কি হয় যে আমরা যদি কোন একটা আইডিওলজিতে বিলিভ করি, আমরা চাই যে অন্যান্য মানুষ এই আমাদের আইডিওলজি বিলিভ করুক, আমরা আমাদের দলটা বাড়াইতে চাই, এই নেক্সট জেনারেশন টু জেনারেশন এটা ক্যারি ওভার করতে চাই। কিন্তু এই ফান্ডামেন্টালি এই অ্যাক্টিভিটি কিন্তু জেনারেশন আফটার ক্যারি ওভার তো করার কোনো উপায় নাই। এই মানে উইদিন দি কারেন্ট জেনারেশন এটাও খুব মেসড আপ একটা সিচুয়েশন, যেমন এই 5 ইয়ার্স ম্যাক্সিমাম আমরা লাস্ট করতে পারে। আমি এখানে আপনাকে আর কিছু স্ট্যাটিস্টিক বলি। আমার কাছে স্ট্যাটিস্টিক, এটা আমার কাছে এই সহ আছে, এটার নাম কি, মানে সোর্স সহ। সেটা হলো 1989-এ একটা খুব ফেমাস বই আছে, এই বইটা নিয়ে আমি লিখছি, এই বইটা নিয়ে আমি লিখছিলাম। সেটা হলো ওইটার নাম হলো আফটার দ্য বল। সেখানে দুজন গিয়ে কার্ক এন্ড ম্যাথসন তারা একটা স্ট্র্যাটেজি দিছে কিভাবে আমেরিকার সাধারণ সমাজের মধ্যে যে সমকামী বিরোধী মনোভাব আছে সেখান থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারবো, এবং কিভাবে আমরা মানুষকে বুঝাতে পারবো যে এটা খুব ভালো এবং আমাদের মানে আন্দোলনের প্রতি সিম্প্যাথেটিক করতে পারবো। তো সেই বইয়ের 6 চ্যাপ্টারে তারা ওখানে বলতেছে যে তাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং তারা সম্ভবত 15,000 ফেলো গে ম্যানের কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্সের ব্যাপারে ইন্টারভিউ নিছে। সেখানে তারা কয়েকটা পয়েন্ট বলছে। প্রথম পয়েন্ট হলো গেদের মধ্যে একটা সারপ্রাইজিংলি হাই পার্সেন্টেজ হলো প্যাথোলজিক্যাল লায়ার এবং কনম্যান, মানে গেদের মধ্যে ভণ্ড মানুষের সংখ্যা বেশি। এটা কিন্তু দুজন গে লোক বলতেছে, মানে কোনো সমকামী বিদ্বেষী লোক বলতেছে না, যারা সমকামিতাকে কিভাবে নর্মালাইজ করা যায় এটার ব্যাপারে ব্লুপ্রিন্ট বানাচ্ছে। সে স্বীকার করতেছে যে আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দেখছি যে গেদের মধ্যে ভণ্ড এবং মিথ্যুকের সংখ্যা বেশি। তারপর সে বলছে আমরা দেখছি গেদের মধ্যে সব ধরনের নৈতিকতা প্রত্যাখ্যান করার টেন্ডেন্সি খুব বেশি থাকে, সাধারণ মানুষ যাতে বেশি। তাদের ফিলোসফি হলো আমার যা ইচ্ছা আমি করবো, এখানে কোনো মরালিটি কিছু নাই। এবং এটার একটা এক্সাম্পল হলো গেদের মধ্যে বিশাল একটা অংশ যখন এইচআইভি হলো, এইচআইভি একটা লিথাল ওষুধ, মানে এইডস, রাইট? তখন তাদের বিশাল একটা অংশ যখন আরেকজনের সাথে সে যখন সেক্স করতেছে তাকে বলতেছে না আমার এইচআইভি আছে। এন্ড দিস ইজ সামথিং রিয়েলি মানে
মানে এক্সট্রিমলি ইমোরাল একটা জিনিস, রাইট? যে সে আরেকটা আমার সাথে এই করতে, এখানে তাকে বলছে না যে আমার এইচআইভি আছে, মানে প্রবাবলি মানে তুমি একটা ফেটালি ইল হবা এই ঘটনার পরে। তারপর মাহবুব ভাই যেটা বললেন যে তাদের এক্সট্রিমলি মানে প্রমিসকিউয়াস, তারা যে গে ম্যারেজ করছে, মানে তারা মানে কিন্তু ফেথফুল থাকে না, তারা চিট করে, কন্টিনিউয়াসলি চিট করে। এবং তাদের কথা হইলো যে যদি যথেষ্ট সময় দাও তাহলে গেদের মধ্যে চিট করার পার্সেন্টেজ হলো 100, মানে গিভেন এনাফ টাইম প্রতিটা গে সে চিট করবে। এন্ড একটা স্ট্যাটিস্টিক্স আছে এখানে, এটা নাই, আমি তো অন্য জায়গায় দেখলাম যে অ্যাবাউট লাইক 60% মনে হয় যাদের টেস্ট করছিল তারা বলছে তাদের লাইফ টাইমে তাদের 100টার বেশি সেক্সুয়াল পার্টনার আছে। 100? হ্যাঁ, উইচ ইজ অ্যামেজিং, মানে সুবহানাল্লাহ, মানে চিন্তা করে দেখেন। এবং এর পরে সেটা বলছে যে তারা যেসব মানে তাদের মধ্যে ড্রাগ ইউজের টেন্ডেন্সি বেশি, ফেটিশের টেন্ডেন্সি বেশি, অবভিয়াসলি সত্য কথা, ওভারঅল পুরাটি তো ফেটিশ, এরকম অনেক কিছু। সো অ্যাকচুয়াল গে, এটা একটা বড় একটা ইস্যু যে আমরা যখন মিডিয়াতে দেখি, আমরা যখন এই পার্সোনালিটি গুলোকে দেখি, তারা যখন আমাদেরকে এগুলো একটা মানে সব স্টোরি শোনায়, মানে কত মানে দুঃখের ব্যাপার, কত মানবিক একটা ব্যাপার, খুব সিম্পাথাইজ করার জন্য বলে, তখন কিন্তু তারা আমাদের এই ব্যাপারগুলো বলে না যে অ্যাকচুয়ালি কোন কাজটার জন্য আপনি আমার সিম্প্যাথি নিতে চাচ্ছেন। এটা একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করা যায়। মনে করে একটা লোক ইন্ট্রাভেনাস হেরোইন ইউজ করে, সে সিরিঞ্জে করে হেরোইন ইউজ করে। এখন আপনি একটা সিনেমাতে শুধু তার হেরোইন ইউজ করার আগের অবস্থা দেখালেন আর ইউজ করার 1 ঘন্টা পরের অবস্থা দেখালেন, যে সে ঘুরতেছে, সে টাকা খুঁজতেছে, সে কিনতেছে, সে আসছে, তারপর সে হয়তো 1 ঘন্টা পরে সে গান গাইতেছে, খুশি সে, তারপর তার পরিবার তাকে বের করে দিছে, তারপর সে চাকরি থেকে বের করে দিল। আপনার মনে হয় যে লোকটা খুবই দুঃখের ব্যাপার, তাই না? কিন্তু সে যে অ্যাকচুয়ালি যেই কাজটা করতেছে, এটা যে কতটা ডেঞ্জারাস একটা কাজ, এবং এটা যে কতটা ইমোরাল কাজকর্ম সে তারা এটার জন্য সে করছে, ফর এক্সাম্পল সে চুরি করতেছে বা whatever, এটা আপনি দেখতেছেন না। এটার মাধ্যমে সে কি করলো, সে ওই জাঙ্কির প্রতি আপনার একটা সিম্পাথি তৈরি করলো, কিন্তু একই সাথে এই কাজটার প্রতি সে আপনার একটা সিম্পাথি তৈরি করলো, কারণ সে কিন্তু বলতেছে না যে সমকামীদের প্রতি আপনি কি বলে মমতা পূর্ণ হন, সে আপনাকে বলছে সমকামিতাকে আপনি মেনে নেন। দুটোর মধ্যে তফাৎ আছে। আমি ইন্ডিভিজুয়ালি একটা লোক, একটা ড্রাগ এডিক্টের প্রতি আমার কিন্তু মানে লাইক সিম্পাথি থাকতে পারে, এটা পসিবল, লাইক মানে বেচারা তার আসলে একটা সমস্যা আছে, এটা ঠিক আছে, এটা হইতে পারে, আমি এটা ডিনাই করি না। বাট আপনি তো কখনো তার ড্রাগ ইউজকে জাস্টিফাই করবেন। আমি এখানে একটা একটু ইন্টারাপ্ট করি। এই একটা আর্গুমেন্ট এই ধরনের দেয়, এটা ইসলামিক অ্যাক্টিভিস্ট বলবো নাকি জানি না, ওরা এই ধরনের আর্গুমেন্ট দেয় যে যেমন পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, যে এইটা প্রমাণ করার জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ছেলে আসছে ইয়াং, জিনা করতে চাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসলে তারায় দেন, তা ঘৃণা করে নাই। বা আরেকটা এক্সাম্পল অনেক সময় পুট করা হয় যে উমর রাদিয়াল্লাহু আনহুর সময় একটা লোক বাসার ভিতরে বসে মদ খাচ্ছিল, তো উনি তাকে তার বাসার ভিতরে অনেক নজর দিছিল চেক করার জন্য। পরে সে বলছে তুমি বাসায় কেন দেখতেছো, আমার এটা তো অ্যালাউড না বা সামথিং, উনি পরে সরি বলছে। এগুলো কি আসলে ফিট করে এখানে? এগুলো আসলে ফিট করে না। প্রথমত ওই মূলনীতিটা ভুল, পাপকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো না, এটা ইসলামের মধ্যে এটা নাই। এটা নিয়ে অনেক মানে স্কলারি লেখা আছে, চাইলে মানে তোমার লিঙ্ক দিয়ে দিতে পারো। একটা শেখ হাইথাম সাইফুদ্দিনের একটা আছে এরকম, উনি অনেক দলিল নিয়ে দেখাছে যে কেন এটা ভুল। তো আরো অনেকের আছে, এটা যে শোনার নেই, অনেকেরই আছে এটা। তো প্রথমত এটা হলো একটা বিষয়। তারপর হলো যে এই টাইপের কিয়াস গুলা তো এমনি তো সঠিক না। ফর এক্সাম্পল ওমর রাদিয়াল্লাহু আনহু যেই লোকের কাছে গেছিলেন, ওই লোক একটা মানে দলিল দিছিল, সে বলছিল যে কারো বাসার ভিতর ঢুকে দেখা তো জায়েজ না, তো আপনি নাজায়েজ কাজ করে আমারটা বের করছেন, আপনার তো আগেই হওয়া উচিত, তার একটা দলিল ছিল। তার চেয়ে বড় কথা হলো যে এই ব্যাপারগুলা এইখানে যারা এইগুলো কথাবার্তাগুলো বলে যে পাপকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো, এরা আসলে কারা বলে? এরা হলো ওয়েস্টের কিছু লোকজন যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট প্রবাবলি, বা বিভিন্ন পলিটিক্যাল টিমের সাথে আছে, বা তারা ডেমোক্রেট পার্টি বা লেফট বিভিন্ন পার্টি পলিটিক্স করে, এবং তারা এগুলা মানে তাদের দলের যে পজিশন বা তাদের আইডিওলজিক্যাল গ্রুপের যে পজিশন, সেই পজিশন অনুযায়ী তারা এগুলা বলে। ইসলাম এখানে মুখ্য ফ্যাক্টর না। মুখ্য ফ্যাক্টর হলো যে সে এটা বিশ্বাস করে ফর হোয়াট এভার রিজন, পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জন্য, বা সে হয়তো নির্বাচিত হইতে চায়, বা হোয়াট এভার, সে মিডিয়াতে আসতে চায়, এরকম কিছু একটা তার পার্সোনাল রিজনস। কিন্তু যখন সে এটা মুসলিমদের কাছে জায়েজ করতে চায়, তখন সে এরকম লুজলি কিছু ইসলামী দলিল নিয়ে আসার চেষ্টা করে যে এটা এইভাবে মানে আপনি জায়েজ করেন বা এরকম কিছু একটা।
এবং এটা তাদের হিপোক্রেসির সবচেয়ে বড় প্রমাণ হলো এটা যে পাপকে ঘৃণা করে পাপীকে ঘৃণা করো না, এটা যদি মেনেও নি, আপনি পাপীকে কি বলবেন? আপনি পাপীকে বলবেন যে পাপ ছেড়ে দেন নাকি? এটা তো আপনি বলবেন। এটা কি তারা করে? নাকি তারা পাপ করার রাইটের জন্য আন্দোলন করে? একটা সিম্পল বিষয়। আমি যদি যেমন ফর এক্সাম্পল ওই যে কেউ যদি কোনো হিন্দুকে আসলে পছন্দ করে এবং সে এখন বুঝতেছে যে তার আসলে তার সাথে বন্ধুত্ব রাখা উচিত, তার কিছু একটা, সে আসলেই তার জন্য ফিল করে, তাহলে সে আসলে কি করবে? সে চায় যে তাকে আগুন থেকে বাঁচাতে, তো সে তাকে গিয়ে কি করবে? যে আমি তোমার জন্য আন্তরিক ভাবে তোমাকে নাসিহা করতেছি, আমি তোমার ভালো চাই, তুমি এটা একটু চিন্তা করো, তুমি তাওহীদের মধ্যে আসো, তুমি এক আল্লাহকে স্বীকার করো, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে কি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবকে গিয়ে কি বলছেন, তাই না? ওনারা চাইছেন, ভালো চাইছেন দেখে তারা তাদেরকে ভালোর দিকে ডাকছেন, খারাপটা ছেড়ে দিতে বলছেন। তো এরা যদি আসলে এটা করতো তাদের কি উচিত ছিল? তাদের উচিত ছিল যারা সমকামী, তাদেরকে বলা যে তোমরা যেটা করছো ভুল, এটা গুনাহ, এটা আল্লাহর ক্রোধের উদ্রেক করে, তোমরা এটা ছেড়ে আসো এবং আমি তোমাকে হেল্প করবো ইনশাআল্লাহ ছেড়ে আসার জন্য। তারা হয়তো এটার জন্য কাউন্সিলিং এর ব্যবস্থা করতে পারে বা চিকিৎসার ব্যবস্থা করতে পারে, কনভার্সন থেরাপি আছে, ভালো কনভার্সন সাইকোলজিক্যাল কনভার্সন থেরাপি আছে, তারা সেটা করতো না। তারা কিন্তু সেটা করে না। তারা বলেন এটার রাইট দেওয়ার জন্য আন্দোলন করে, এবং যখন কেউ বলে যে না এটা অ্যাবনর্মাল, এটা ছেড়ে দেওয়া উচিত, তখন বলে যে না। তারা ওই যে কুফফারদের মতোই এসে বলে যে তোমরা হলো হোমোফোব, তোমরা হিট ফ্রেম করতেছো, এই সেই। এটা বেসিক্যালি হিপোক্রেটিক কিছু কথা হচ্ছে যেখানে মানে ইসলাম এখানে কোনো কিছুর মধ্যে দিয়ে আসে না, এরা জাস্ট ইউজ করতেছে এখানে। আচ্ছা, আমি আগের টপিকে একটু ব্যাক করি। সেটা হচ্ছে ওদের যে মানে ইন্টেলেকচুয়াল পজিশন থেকে আরো কিছু কথাবার্তা বলে, আর্গুমেন্ট, যেটা হলো একটা মানুষের সেক্স আর একটা মানুষের জেন্ডার দুইটা আসলে সেম না, সেম নট নেসেসারি সেম হতে হবে, বা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের বিষয়টাকে তারা ডিফাইন করে একভাবে। যেমন এভাবে যদি বলি, আমি কদিন আগে আমি একটা কোশ্চেনের ফিল আপ করতেছিলাম, এটা দেশের বাইরে, তো ওখানে জিজ্ঞেস করতেছিল যে তোমার জেন্ডার কি, তোমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি, মানে মেল ফিমেল নাকি, তারপরে আসতেছে তুমি কি হেটারোসেক্সুয়াল না হোমোসেক্সুয়াল নাকি হোয়াটএভার। এখানে একটা প্রশ্ন আসে যে আমি যদি মেল হয়ে থাকি তাহলে আমি আদার ওরিয়েন্টেশন আমার কেন থাকবে? এইখানে একটা মানে একটা আইডেন্টিটি হিসেবে এটাকে একটা জেন্ডার হিসেবে, জেন্ডার বলবো না সেক্স বলবো, হিসেবে আসলে বলা হয়। ওরা বেসিক্যালি সেক্স, সেক্সুয়াল ওরিয়েন্টেশন আর জেন্ডার আইডেন্টিটি তিনটাকে আলাদা করে, আচ্ছা, বা দুইটাকে আলাদা করে। কিভাবে ডিফাইন করে জিনিসটা? এই জিনিসটা আসলে বেসিক্যালি খুব কমপ্লিকেটেড ননসেন্স আর কি। এই জিনিসটার শুরুটা হলো মানে ওভারঅল এটাকে একটা ইনস্টিটিউশনালাইজ রূপ দিছে 60s এর দিকে একটা সাইকোলজিস্ট ছিল জনস হপকিন্স এর। সে ছিল সাইকোলজিস্ট, বাট তার আগ্রহ ছিল ট্রান্সসেক্সুয়ালিজম নিয়ে। মানে বায়োলজিক্যাল ইন্টারসেক্স যারা, মানে হার্মাফ্রোডাইট, প্রপার হার্মাফ্রোডাইট, হিজড়া যেটাকে বলে, যাদের অ্যাকচুয়ালি ফিজিক্যালি দ্বৈততা আছে, ঠিক আছে, ডুয়ালিটি আছে যাদের মধ্যে, এরকম। তো তার একটা চিন্তা ছিল যে একটা মানুষ যখন জন্মায় তার ফিজিক্যালি সে কিছু একটা হয়, ফর এক্সাম্পল তার শারীরিক ভাবে সে পুরুষ বা মহিলা, কিন্তু সে নিজেকে কি পরে পুরুষ হিসেবে চিন্তা করবে কিনা বা নারী হিসেবে চিন্তা করবে কিনা, সে কি গাড়ি নিয়ে খেলতে পছন্দ করবে নাকি সে পুতুল নিয়ে খেলতে পছন্দ করবে, এই ব্যাপারগুলা মানুষ শিখে তার চারপাশ থেকে, পরিবেশ থেকে, ফ্যামিলি থেকে, স্কুলে, সমাজ, এসবে। তো এগুলো চাইলে বদলানো যায়, এবং এইভাবে বদলায় একটা মানুষকে যদি ঠিক মতো কিছু স্টেপস নেওয়া হয় তাহলে তাকে একটা ছেলেকে মেয়ে হিসেবে বড় করা সম্ভব, একটা মেয়েকে ছেলে হিসেবে বড় করা সম্ভব। এটা হলো মূল, মানে খুব সিম্পলিফাই করে আমি বলছি, বাট এটা হলো মূল থিসিসটা। তো আরো সংখ্যা বলে হচ্ছে, তারা বলে যে ডিফারেন্স গুলো হচ্ছে সোশিওলজিক্যাল, বায়োলজিক্যাল না, সোশ্যাল কনস্ট্রাক্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা বলে। এবং এই কারণে ওরা বলে যে সেক্স হলো তোমার বায়োলজিক্যালি, তোমার জেনিটালিয়া, মানে তুমি শারীরিক ভাবে কি সেটা, বাট জেন্ডার আইডেন্টি হলো তুমি নিজেকে কিভাবে আইডেন্টিফাই করতেছো। এটা মানে তুমি কি নিজেকে পুরুষ হিসেবে মনে করছো না ছেলে হিসেবে মনে করছো, নারী হিসেবে মনে করতেছো। আর থার্ড যেটা, সেটা হলো সেক্সুয়াল ওরিয়েন্টেশন, সেটা হলো যে মানে তুমি কোন ধরনের সেক্স পছন্দ করো বেসিক্যালি। মানে তুমি কি, মানে কেউ হোমোসেক্সুয়াল হইতে পারে, কেউ বাইসেক্সুয়াল হইতে পারে, কেউ অন্য কিছু হইতে পারে, এরকম। তাদের পুরো চিন্তা ভাবনা হলো বেসিক্যালি যে কোনো কিছু হইতে পারে এই জায়গায়। সেক্সুয়ালিটি বাইনারি না, এটা একটা স্পেকট্রামের মতো।
এটা সাদা কালো না, এটা একটা রং ধরুন মতো। একটা মানুষ ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, গাছ হইতে পারে, কলম। আমি এভাবে বলি, একটা ছেলে সে জন্ম নিছে, সে জন্ম নেওয়ার পরে সে আবিষ্কার করছে এক সময় গিয়ে যে মানে তাদের কথা অনুযায়ী সে আসলে একটা ছেলের শরীরে আটকা পড়ে একটা মেয়ে, আর তারপর সে যখন মনে করছে সে মেয়ে, তারপর সে মনে করছে সে একটা স্ট্রেইট মেয়ে না, সে একটা লেসবিয়ান মেয়ে, রাইট? সো এই টাইপের জিনিসপত্র মানে ওদের এইটা লজিক্যাল হইতে পারে। এরকম অনেক খবর আছে, মানে অ্যাবসার্ড লেভেলের জিনিসপত্র এরকম তারা এই করছে। শুনলাম যে আই থিঙ্ক নিউ ইয়র্ক টাইমস নাকি কোথায় যেন 31টা জেন্ডার 29 ছিল, পরে 70। আজকেও আমি জিমেইলে দেখলাম যে কাস্টম আছে একটা, রাদার নট সে একটা আছে। এরকম মানে ওরা এখন কি করতে চাচ্ছে না। অদ্ভুত বিষয় যে আসলে মানে এটার ব্যাপারে মোটামুটি মুসলিম কাফের সবার মধ্যে একটা ইজমা ছিল যে আসলে সেক্স দুই রকম, ছেলে আর মেয়ে। এই সেঞ্চুরিতে এসে পুরো আইডিয়াটা এমন ভাবে জিওপার্টাইজ হয়েছে, অ্যামেজিং যে মানে একটা জিনিস এই যে ডিফাইন করতেছে তারা, এটা কিন্তু তুমি চালাতে না, চেঞ্জ হয়। এটা নিয়ে একটা ইস্যু হয়েছিল মাঝখানে, মানে আমেরিকাতে এই ধরনের ওয়েট ঘটনা ঘটে। ওই যে তোমার মানে তাদের সেক্স হচ্ছে ডিটারমাইন্ড হয় হাউ ইউ ফিল, রাইট? আমার কাছে নিজেকে মেয়ে মনে হচ্ছে, আমি একটা মেয়ে, যদিও তার হয়তো জেনিটাল অর্গানটা আছে ছেলেদের। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যদি ফিলিংটা প্রত্যেকদিন চেঞ্জ হয়, মানে একটা ছেলে আমার আছে ঘুম থেকে উঠে মনে হলো যে না আমার আজকে মেয়েদের মতো লাগতেছে নিজেকে, পরের দিন মনে হলো তার নিজেকে ছেলেদের মতো মনে হচ্ছে। তো এই ইস্যুটা নিয়ে কি হয়েছিল, একটা কলেজে ছেলে এবং মেয়েদের বাথরুমে যাওয়া অনেক সমস্যা হয়েছে। কিছু ছেলে দেখা গেছে যে কোনোদিন মেয়েদের বাথরুমে যায়, কোনোদিন ছেলেদের বাথরুমে যায়। এবার বলছে আমি তো যাচ্ছি আমার সেকশন অনুসারে, আমি আমার বাথরুম চুজ করছি, এটার প্রবলেম কি? ভেরি ভোলাটাইল যে প্রতিদিনই দেখা যাচ্ছে বা ঘন্টায় ঘন্টায় তোদের হয়তো একরকম ইচ্ছা চাক। এটা এখান থেকে একটা ভন্ডামি কিন্তু চলে আসছে। যেমন ওরা বলে যে এই গে লেসবিয়ান এরা বাইবর্ন, হ্যাঁ, মানে কোন এক সময় প্রকাশ পায়, বাট ইট ওয়াজ জেনেটিক। কিন্তু এখন আবার কিন্তু ওরা ঠিক বাই চয়েসের দিকে চলে আসছে। এটা ওদের যে আসলে ইনকনসিস্টেন্সি আর্গুমেন্টের, এটাই এলজিবিটিকিউ যে টি ট্রান্সজেন্ডার, যেটা যে একটা মানুষ সে যেখানে জন্ম নিছে কিন্তু সে পরে আবিষ্কার করলো যে সে ভুল শরীরে আটকা পড়া একটা মানুষ। ওই যে আগে অনেক সময় হিন্দি সিনেমায় দেখাইতো যে একটা লোক পুনর্জন্ম হয়েছে, পুনর্জন্ম হওয়ার পরে সে তোমার মেয়ে ছিল, সে ছেলে হয়ে পুনর্জন্ম হয়েছে, তারপর একসময় সে আবিষ্কার করছে যে সে মেয়ে ছিল, এরকম আর কি। তো মানে সে ভুল শরীরে আটকা পড়া মানুষ। তো ট্রান্সজেন্ডারটা বেসিক্যালি সিম্পলি এটা, সে ভুল শরীরে আটকা পড়া একটা সত্তা, মানুষও না। অনেকে আছে সে বলছে যে সে আসলে একটা বিড়াল, বা সে মানুষের শরীরে আটকা পড়ছে। এবং আমি তো মজা করে বলছি, আসলেই আছে। একজন বলছে যে সে একটা অন্ধ বা সে একটা দৃষ্টিশক্তি সম্পন্ন শরীরে আটকা পড়ছে, এবং এই জন্য সে সম্ভবত লাইটার ফ্লুইড বা টয়লেট ক্লিনার দিয়ে নিজের চোখে ঢেলে চোখ অন্ধ করে ফেলছে। বাস্তবতা, আমি বানা বলছি না কিন্তু। তো এই টাইপের জিনিসকে তারা যখন জাস্টিফাই করতে আছে, তখন তারা বলছে যে হ্যাঁ, যে একটা মানুষ আসলে ছেলে না মেয়ে, এটা আসলে বাই বর্ন ঠিক হচ্ছে না। কারণ ঠিক হলে কিন্তু এগুলো কিছু বলা যায় যে তুমি যে বাই বর্ন ছেলে, তুমি বাই বর্ন মানুষ, তুমি বিড়াল কেন? তাহলে অ্যাট লিস্ট তাকে স্ট্রিক্ট থাকতে হবে ওইটার সাথে সারা জীবন। এক্স্যাক্টলি তুমি কিন্তু এইটা দিয়ে তারা কিন্তু যখন হোমোসেক্সুয়ালিটিকে তারা জায়েজ করার চেষ্টা করছিল, তখন তারা কি বলছে যে এটা জেনেটিক। তো এখন তাদের দুই লজিক একটা একটা সাথে সাংঘর্ষিক হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে ট্রান্সজেন্ডার কমিউনিটি বা এরাও কিন্তু এখানে ইনক্লুডেড। এখন এখানে যেটা লেসবিয়ান গে বা বাইসেক্সুয়াল হোয়াটএভার, এদেরটা কিন্তু কাইন্ড অফ বডিলি তারা ছেলে, দেখতেও ছেলেদের মতো, সবই ছেলেদের মতো, কিন্তু তারা সেক্সুয়াল মানে যে কাজকর্ম সেগুলো করতেছে সেম সেক্সের সাথে। ট্রান্সজেন্ডার বিষয়টা কিরকম? ট্রান্সজেন্ডার বিষয়টা কিন্তু আসলে বাইবর্ন আমরা দেখতেছি, একটা ছেলে একটা মানুষ জন্ম নিচ্ছে, তার মধ্যে সিমিংলি দুইটা নেচারই আসলে প্রেজেন্ট। না এখানে তফাৎ আছে। হ্যাঁ, এই জন্য বলতেছি এই দুইটা কি আসলে, এই দুইটা এখানে কেন আসলো? মানে ট্রান্সজেন্ডার কমিউনিটি আর হোমোসেক্সুয়াল, এই দুটো কি সেম প্লেইন অফ ইয়েতে থাকে কিনা? সেম আমব্রেলা আন্ডার থাকা উচিত না, বাট চলে আসছে আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করি, কারণ এটা অনেকে ভুল করে। সেটা হলো, একটা হলো আমরা যেটা বাংলাদেশে হিজড়া বলি, বা এটা আমরা ইংলিশে হার্মাফ্রোডাইট বলি। এটা মেডিকেলি এটাকে ইন্টারসেক্স বলে। ট্রু ইন্টারসেক্স হলো যাদের মধ্যে অ্যাকচুয়ালি জন্মগতভাবে এদের দুই ধরনের যৌনাঙ্গই থাকে, অথবা তার মধ্যে কোন একটা প্রবলেম থাকে, জেনেটিক্যাতে কোন একটা প্রবলেম থাকে, অ্যাকচুয়ালি একটা বায়োলজিক্যাল রিজন থাকে, যেই কারণে তাকে কোন একটা ছেলে বা মেয়ে বলা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবং এইরকম মানুষদের কথা হাদিসে আসছে, তাদের ক্ষেত্রে রুটিন কি হবে।
বেসিক্যালি তার জেনিটিলিয়া যেটা সেটা অনুযায়ী তাকে ধরা হবে, রাইট? এটা কিন্তু আমরা জানি না, বাট এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ডিটেইলড আছে, মানে ক্লারিফিকেশন আছে। একটা মানুষের মধ্যে দুই ধরনের জেনিটাল অর্গান থাকে, বা তার জেনিটাল অর্গান দেখে যদি বোঝা না যায় সে আসলে কি, তাহলে কিভাবে ডিটারমাইন করতে হবে তার অ্যাকচুয়াল সেক্সটা কি? রাইট, কিন্তু এটা কিন্তু হার্মাফ্রোডাইট এবং এটা ইন্টারসেক্স, এটা কিন্তু ট্রান্সজেন্ডার না। ট্রান্সজেন্ডার সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। এরকম মানুষরা পপুলেশনের খুব কম একটা পার্সেন্টেজ, আমার এক্স্যাক্টলি মনে নাই, সম্ভবত 0.02 বা এরকম কিছু একটা পার্সেন্টেজ, সিঙ্গেল ডিজিটও না, ঠিক আছে? এটা হলো ট্রু হার্মাফ্রোডাইট বা ট্রু ইন্টারসেক্স, যেটা LGBTQI, যেটা এই আই হলো সেটা। আর ট্রান্সজেন্ডার হলো একটা মানুষ যে মনে করতেছে যে সে যে বডিতে আছে সেটা তার ভুল বডি, তার বডি ঠিক, তার বডিতে কোনো সমস্যা নাই, সে সম্পূর্ণ ফিজিক্যালি একটা ছেলে বা একটা মেয়ে হতে পারে, কিন্তু সে মনে করতেছে তার জেন্ডারটা রং। এটা একটা মাথার সমস্যা, এটা একটা মেন্টাল ডিসঅর্ডার, ঠিক আছে? এই এবং বেশিরভাগ ট্রান্সজেন্ডার কারণ আমি এক্সাম্পল দিই, যেমন সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস ট্রান্সজেন্ডার হলো ব্রুস জেনার, যে একটা অলিম্পিক উইনার অ্যাথলেট ছিল, তার বাচ্চা কাচ্চা আছে, সে বিবাহিত ছিল পুরুষ হিসেবে। পরবর্তী এক সময় সে মনে করলো যে সে আসলে পুরুষের শরীরে আটকা পড়া মহিলা। কখন ঠিক করলো? সে 50-60 বছর বয়সে, বারো বেশি, এখন 70 বছর বয়সে। তখন সে অপারেশন করে ফিজিক্যালি নিজেকে নির্মাণের চেষ্টা করলো। এটা হলো ট্রান্সজেন্ডার, এটা কিন্তু হার্মাফ্রোডাইট না। তো যাই হোক, গেদের সাথে এটা এক আমব্রেলায় পড়ার কথা না, কারণ গেদের ব্যাপারটা হলো একটা। বাংলাদেশে কি এই যে তোমার এটা সেম একই আমব্রেলার মধ্যে হিজড়াদেরকে রাখে না? হ্যাঁ, কারণ ওই যে LGBTQI এর মধ্যে যে এই করে আই টু ইন্টারসেক্স। আচ্ছা, এটা ওটা কেন করে? এটা কারণটা হলো যে হিজড়াদের প্রতি মানে তাদের ব্যাপারটা কিন্তু আসলে সমবেদনা করার যোগ্য, এবং তাদের জন্য আসলে ফর এক্সাম্পল উপমহাদেশে বা অন্যান্য জায়গায় তাদের উপরে যেই সামাজিক দৃষ্টিভঙ্গি আছে এটা আসলে বদলানো উচিত। এটার সাথে ইসলামের সম্পর্ক নেই। আমাদের এখানে যেটা বাসা থেকে বের করে দেয়, বাসায় রাখা যাবে না, তাদের ঘর ভাড়া দিতে জানেন, অল দ্যাট ডিফারেন্ট কমিউনিটি হিসেবে তারা রেজড আপ হয়, এবং তাদেরকে কিন্তু নর্মাল লাইফ লিড করতে দেওয়া হয় না। ফর এক্সাম্পল সে চাকরি করতে পারে না বা এরকম অনেক কিছু। তো এই ধরনের ব্যাপারগুলো আছে। তো তার তো একটা ফিজিক্যাল যদি অ্যাকচুয়ালি প্রবলেম থাকে, যেটা ট্রু হার্মাফ্রোডাইট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এমন ইসলামে কিন্তু প্রপার গাইডলাইন দেওয়া আছে, এটা তুমি বললাম, অনেক ডিটেইল নুয়ান্সড আলোচনা সেখানে আছে। এগুলো আমাদের সোসাইটিতে ফলো করা হয় না, মুসলিমদের কাছ থেকে যা শিখছে ওগুলো এখন চলতেছে হবে। সো এদের প্রতি মানুষের সিম্প্যাথিটা, তুমি যদি এদের কেসটা তুলে ধরো, এদের প্রতি সিম্প্যাথিটা কিন্তু আসে ন্যাচারালি। একটা হোমোসেক্সুয়ালের ব্যাপারে যে ব্যাপারটা, যে তার সে জাস্ট একটা বিকৃত বিহেভিয়ারে মজা পায়, রাইট? সো এই জন্য ওরা এটা একই সাথে করে যাতে করে ওদের ওভারঅল কেসটাকে ওরা আরো হিউম্যানাইজ করতে পারে, কাইন্ড অফ লেজিটিমাইজ করার জন্য। এটা একটা ইজি, মানে একটা হেল্পিং একটা পয়েন্ট। আমি যেটা বললাম, এই মুভমেন্ট কিন্তু খুবই কানিং এবং খুবই শ্রুড, মানে এটা কিন্তু ওরা অনেক ইমোশনাল যুক্তি ইউজ করে, কিন্তু ওরা কিন্তু ইমোশনাল না, ওরা খুবই লজিক্যাল, খুবই ম্যাকাভেলিয়ান, ওদের মানে ওভারঅল স্ট্র্যাটেজি এন্ড ওয়ার্ক করার স্টাইল সবকিছু। আচ্ছা, আমরা এখন ফাইনাল যে টপিকটাতে আসতে পারি, আই থিঙ্ক সেটা হচ্ছে যে ওকে, একটা গ্লোবাল একটা এফোর্ট দেওয়া হচ্ছে এই হোমোসেক্সুয়ালিটিটাকে পৃথিবীর এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ডে এটাকে যেন বৈধতা দেওয়া হয়, এই লাইফস্টাইলকে এটাকে যেন ভ্যালু সিস্টেমে অ্যাকসেপ্ট করে নেয়, বা এটা যেন সব ধরনের ইকুয়াল রাইটস পায় এবং এটা ওপেনলি মানুষ বলে বেড়াবে, কোনো সমস্যা নাই, এরকম এই ধরনের একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা, রাইট? বাট অ্যাজ এ মুসলিমস আমরা সাথে এগ্রি করি না, আমরা এটাকে একটা ক্রাইম মনে করি। এখন যেহেতু হোমোসেক্সুয়ালিটির বিষয়টা অলমোস্ট নকিং এট দ্য ডোর, ইন দ্য সেন্স যে এটা ইন্ডিয়াতে লিগালাইজড, কোন মুসলিম দেশেও লিগালাইজড, এবং ইন্টারেস্টিং, আমি জানি না, এটা আসলে আমার কাছে খুব অবাক লাগে, উসমানী খিলাফতে এটাই লিগালাইজ করা হয়েছিল, আমি শুনছি 1860-70 কোনটা সময় এটাকে ডিক্রিমিনালাইজ করছিল। এনিওয়ে, ওই সময় আসলে উসমানীরা কাইন্ড অফ ওয়েস্টকে ব্লাইন্ডলি ফলো করতো অনেক, মেবি সেই কারণে। বাট পরে তো এটা মুসলিম ল্যান্ডগুলোতে আসলে যদিও শরিয়া ছিল না, কিন্তু এটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে সব জায়গায় অলমোস্ট। তো বাংলাদেশেও কিন্তু এখন যে আলোচনাটা, যে ক্যাম্পেইন চলতেছে, যে মিডিয়া প্রোপাগান্ডা চলতেছে, এটার একটা অবজেক্টিভ হচ্ছে এটাকে লেজিটিমেসি দেওয়া, এই জিনিসটাকে, রাইট? এখন একটা হচ্ছে লিগেল লেজিটিমেসি, একটা হচ্ছে সোশ্যাল লেজিটিমেসি। যেমন লিগেল বলতে, যেমন বাংলাদেশের আইন অনুসারে অবিবাহিত কেউ যদি জিনা করে, আই থিঙ্ক এটা কি পানিশেবল ক্রাইম?
বাংলাদেশে? আমার ধারণা নেই আসলে এর ব্যাপারে। আচ্ছা, এটা লয়ের লোক লাগবে, বাট আমি শুনছিলাম এখানে যেমন এরকম, আমি একটু আসলে না জেনে বলা ঠিক না, হোয়াটএভার, ধরতেছি এটা লেজিটিমেসি, হয়তো লতে যদি লেজিটিমেসি থাকেও সোশ্যালি অনেক সময় অনেক কিছু অ্যাকসেপ্টেবল হয় না, সো মাচ সো যে আসলে মানুষ এটা করতে সুযোগ পায় না। তো আমাদের হাতে ল এর জায়গাটা নাই, আমরা যেটা বুঝি যে আসলে এখানে লবিং করে বা হোয়াটএভার আমরা আশা করতেছি না, বরং সোশ্যালি হয়তো আমাদের কিছু একটা করার আছে এটাকে রেজিস্ট করার জন্য। এখন আমাদের আসলে অ্যাজ এ মুসলিম আমরা এই জায়গাটাতে থ্রেটেন্ড ফিল করতেছি, রাইট? কারণ আমি এভাবে চিন্তা করতে পারি না, আমরা একটা মুসলিম এভাবে চিন্তা করতে পারি না যে ওকে আমি গে না বাট আরেকজন গে হবে, আই এম নট ফাইন উইথ দ্যাট অ্যাজ ওয়েল, রাইট? কারণ সে তাকে গে হইতে দেওয়া, বা আচ্ছা গে না হয়ে গেল, তাকে বেসিক্যালি প্রচার করতে দেওয়া, যেটা সেটার সাথে তো আসলে ইসলামের বিরোধ। যে কেউ যদি একটা ক্রাইম করে, ইসলাম ভেরি রিয়েলিস্টিক বা প্র্যাগম্যাটিক এই সেন্সে যে ক্রাইম করতেই পারে, কিন্তু ইসলাম এটাকে অ্যালাউ করে না পাবলিকলি বৈধতা দেওয়ার ব্যাপারে, বা এটাকে প্রচার প্রসার বা এটাকে গ্লোরিফাই করার বিষয়, রাইট? এখন আমরা এই জিনিসটাকে স্টপ করার জন্য আমরা কোন কোন পদক্ষেপ নিতে পারি, আমাদের স্ট্যান্স গুলো কেমন হওয়া উচিত? কারণ একটা বিষয় হয়েছে, আমি যেটা বুঝি বাংলাদেশের মুসলিমদের বা ওভারঅল মুসলিমদের, যে এই জিনিসটাকে তারা অনেক, এই জিনিস না শুধু যে কোনো একটা বিষয়কে খুবই মনে করে আচ্ছা এটা তো মুসলিমরা কখন অ্যাকসেপ্ট করবে। আমি একটা এক্সাম্পল দিই জাস্ট, 2015 সালে যখন এই জিনিসটা হইলো, কি বলে তোমার র্যালি হয়েছে, তখন আমি আমার কলিগকে বলতেছিলাম যে তুমি জানো যে এরকম হয়েছে, হোমোসেক্সুয়ালদের একটা র্যালি হয়েছে, সে নামাজ টামাজ পড়ে না, সে বলছে না হইতে পারে না, আমি বলছি না হয়েছে, সে বলে বাংলাদেশ মানুষ কখনো মেনে নেবে না এটা, সে কিন্তু অত প্র্যাকটিসিং কেউ না, কিন্তু সেটা বলছে না এটা কখনো মেনে নেবে না। বাট দেখা যাচ্ছে যে আসলে আন্ডার দ্য কি বলবো, আমাদের মাথার পিছন দিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, আমি কিন্তু টের পাচ্ছি না, এবং অনেক দূর হয়ে যায়, তখন আমরা শক খাই, আয় আয় হ্যাঁ এই অবস্থা। এই যে এখন যেহেতু বিষয়টা বেশ অবভিয়াস যে ওকে ফাইন, তারা একটা ক্যাম্পেইন করতেছে, তারা বেশ আগায় গেছে, স্ট্রং একটা পজিশনে আছে, এখন আমাদের আসলে করণীয় কি? সোশ্যালি আমাদের অ্যাক্টিভ রোল গুলো আমরা কিভাবে প্লে করতে পারি, কারা করতে পারে, বা কেমন হওয়া উচিত, এই ব্যাপারে আসিফ আদনান, মাহবুব, দুজনে যদি কিছু অ্যাড করেন। আসিফ বলো ভাই। আচ্ছা, এখানে বেসিক্যালি প্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো, এটা আমরা হয়তো বুঝি, সবার এটা বুঝতে হবে, সেটা হলো এই যে হোমোসেক্সুয়ালিটিকে নর্মালাইজ করার এবং অ্যাকসেপ্টেবল করার যে মুভমেন্ট, যে এজেন্ডা বেসিক্যালি, এটাকে যদি সফলভাবে প্রতিরোধ করতে হয় তাহলে এটার বেস হইতে হবে ইসলাম। আমরা যদি বলি যে বাংলাদেশের ঐতিহ্যের সাথে এটা যায় না, বাংলাদেশের কালচারের সাথে এটা যায় না, আমাদের মূল্যবোধের সাথে এটা যায় না, তাহলে এটা দিয়ে এটা হবে না। আমাদের মূল্যবোধের সাথে কোট আনকোট যায় না এরকম অনেক কিছু এখন মূল্যবোধের সাথে যায়। বাংলাদেশের মূল্যবোধের সাথে জিনা আমি যতটুকু বুঝে যায় না, এখন তো জিনার উৎসব হয় বাংলাদেশে। বাংলাদেশের মূল্যবোধের সাথে একটা ইউনিভার্সিটিতে ফ্রিতে কন্ডম ডিস্ট্রিবিউট করছে, এটা তো যায় না, বাট এগুলো তো হচ্ছে। তো এরকম অনেক কিছু বাংলাদেশে এখন হচ্ছে যেটা হয়তো 10 বছর 20 বছর আগে মানুষ মনে করতো যেটা যায় না, এটা কখনো হবে না। তো এরকম মানে বোকা স্বর্গে থাকা যাবে না যে আমাদের সমাজের যে নৈতিকতার কাঠামো আছে, বা আমাদের যে কথিত বাংলাদেশের ঐতিহ্য বা সংস্কৃতি যেগুলো আছে, এগুলার ওই শক্তি আছে যে এরকম একটা গ্লোবালাইজড এজেন্ডা যেটা ইউএন পুশ করে, যেটা গ্লোবাল মিডিয়া পুশ করে, যেটা বাংলাদেশের মধ্যে সেলিব্রিটিরা পুশ করে, সব মিডিয়া যেটার পক্ষে কথা বলবে একসময়, সেটাকে আপনি এই যে ঐতিহ্য বা এইসবের জিনিসপত্র দিয়ে আপনি এটা কাউন্টার করতে পারবেন না, এটা হবে না। বাংলাদেশে আগে কেউ চিন্তা করছিল যে এখন মানে ক্লাস 5 এর বাচ্চা, 3 এর বাচ্চা, 4 বাচ্চা এরা ফোনোগ্রাফি দেখবে মোবাইলে? কেউ চিন্তা করছিল যে এরা রেপ করবে নিজেদের ফ্যামিলি মেম্বারদের বা কাজিনকে এসে? কেউ চিন্তা করে না একসময়, কিন্তু এখন এগুলো হইতেছে। তো এটা বলে লাভ নেই, এগুলো আমেরিকানরাও মনে করছিল, ইউরোপিয়ানরাও মনে করছিল। ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত এরা ছিল একটা মানে মোরাললেস স্ট্রিক্টলি জুডিও খ্রিস্টান মোরালিটির উপর বেস সোসাইটি, যারা হার্ড ওয়ার্কে বিশ্বাস করতো, যারা মোরাললেস রিলিজিয়াস ছিল, ওই সেন্সে রিলিজিয়াস ছিল। এটা কখনো চিন্তাও করে না যে 30 বছর পরে তাদের বাচ্চারা এবং তাদের মানে কি বলে তাদের নাতি নাতনিরা এই টাইপের কাজকর্ম করবে, এগুলোর পক্ষে আন্দোলন করবে। এখানে আরেকটা বিষয় একটু আমি হালকা করে বলি, অ্যাড করে রাখি, সেটা হচ্ছে
খ্রিস্টান কমিউনিটি কিন্তু ফেল করছে। আমাদের সামনে একটা এক্সাম্পল আছে, এই যে হোমোসেক্সুয়ালিটি বা ফ্রি মিক্সিং বা সেক্সুয়াল রেভলিউশন যেটা হয়েছিল কমপ্লিটলি কিন্তু চার্চ ফেল করছে, রাইট? আমি চার্চের সাথে তো আমাদের অ্যাটলিস্ট এই জায়গাগুলোতে, খ্রিস্টানদের সাথে এই জায়গাগুলোতে একটা ইয়ে আছে, আমাদের মিল আছে, সিমিলারিটি। হ্যাঁ, তো এখান থেকে আমি এই অ্যাঙ্গেল থেকে একটা আমাদের মুসলিম আলেমদের রোল চলে আসে এই জায়গাটাতে, বিকজ তারা অ্যাকচুয়ালি আমাদের প্রোটেক্টর বা এই যে গার্ডিয়ান অফ দ্য মুসলিম উম্মাহ, রাইট? তারা নবীদের কাজটাই করতে আসছেন। তো যেহেতু আমাদের সামনে অলরেডি একটা এক্সাম্পল, একটা গ্রুপ ফেল করছে, সেই হিসেবে আমাদের আলেমদের বিষয়টা নিয়েও আমাদের তুমি বা মাহবুব ভাই, আমাদের যে কোনো একজন হয়তো একটা রোল নিয়ে কি আমাদের কি ধরনের অ্যাক্টিভিজম থাকা উচিত, ওনাদের অ্যাঙ্গেল থেকে আমরা একটা আলোচনা করবো ইনশাল্লাহ। যাক, হ্যাঁ, তুমি কন্টিনিউ করো প্লিজ। সো বেসিক্যালি আমার ওই পয়েন্টটা ছিল এটা, যে আমরা যদি এটা আসলে মনে করি যে সোশ্যালি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে বা মানে একটা সক্রিয় ভূমিকা নিয়ে এটা প্রতিরোধ করা উচিত, তাহলে প্রথমত বুঝতে হবে যে এটার পিছনে পাওয়ারফুল একটা লবি আছে, এন্ড এটা জাস্ট দু একজন মানুষের লবি না। যেমন ইউএন বাংলাদেশকে চাপ দেয় যে তোমরা এটা এই আইন বাতিল করো, রাইট? সো বুঝতে হবে যে এই জিনিসটা খুব পাওয়ারফুল এবং উপরের জায়গা থেকে আসছে। সো এটা এমন না যে আমি সোশ্যাল মিডিয়াতে 4-5টা মিম বানাইলাম, হাসাহাসি করলাম এবং জিনিসটা আমি মনে করলাম যে হ্যাঁ পাবলিক পারসেপশন তো আমাদের পক্ষে আছে, এটা জীবনেও হবে না। এরকম কোনো হবে না, কারণ 90-র সময় আমাদের সমাজে স্বাধীনতার যে সংজ্ঞা ছিল, মেয়েদের পোশাকের ব্যাপারে স্বাধীনতার যে সংজ্ঞা ছিল, এখন সেই সংজ্ঞার সাথে কোনো মানে আকাশ পাতাল মানে তফাৎ বলা যায়। আকাশ পাতাল না হলেও ভালো তফাৎ, রাইট? সো এই জিনিসটা কিভাবে হয়েছে, এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হয়েছে, এটা মিডিয়ার মোরালেস মিডিয়ার মাধ্যমে হয়েছে। এবং যখন একটা মানুষ এইসব জিনিসপত্র আস্তে আস্তে মেনে নেয়, তখন ধীরে ধীরে পরিবর্তনটা আসে। পরিবর্তনটা একদিনে ধাম করে ওরা বলবে না যে কালকে সে বলবে না যে ঠিক আছে সমকামী বিয়ে আজকে এই করে দাও, বৈধ করে দাও। এটা ধীরে ধীরে হবে, কিন্তু আমার কন্টিনিউলি এটা বিরোধিতা করতে হবে। আমি যদি 10 বছর পরে গিয়ে জেগে উঠি তাহলে জিনিসটা হবে না, কারণ ততদিনে টোটাল ফ্রেমওয়ার্ক দাঁড়ায় যাবে। এবং বাংলাদেশ অলরেডি অনেক ভালো ফ্রেমওয়ার্ক আছে। তো এই জিনিসটা বুঝতে হবে যে আমি ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের সামাজিক বিদ্যমান যে সেকুলার নৈতিকতা বা যেটাই আছে প্রচলিত যে নৈতিকতা, এসব দিয়ে এটা কোনো বিরোধিতা করা যাবে না। তারা যখন এই ভালো, এদের যেসব মানে শুনতে খুব ভালো লাগে এসব যুক্তিগুলো যখন নিয়ে আসবে, যে দুইটা মানুষ করতেছে এখানে তো খারাপ কি, দুইটা মানুষ নিজের পছন্দে, কেউ কারোর উপর জোর করতেছে না, তারা এটা করতেছে, সে আপনার সমস্যা কি? সে যখন এই জিনিসটা বলবে আপনার কি অ্যান্সার দেবে? এই জায়গায় একটা মুসলিমের এটার জন্য খুব ভালো অ্যান্সার আছে, এবং এই অ্যান্সার থেকে একটা মুসলিম কেউ নড়াইতে পারবে না। আল্লাহ বলছেন এটা খারাপ, শেষ। আর তো কিছু দরকার নেই একটা আমার জন্য, রাইট? আমি আরো সেকেন্ডারি যুক্তি ইউজ করতে পারি যে এটা কতটা খারাপ, সোসাইটির জন্য একটা এফেক্ট কত খারাপ, এটা মেডিকেলি কত খারাপ, এটা মেন্টাল অবস্থা কত মানে মেন্টালি কতটা বাজেভাবে এফেক্ট করে এদের জন্য, অল দ্যাট অবশ্যই সেগুলো আছে। কিন্তু আমি এই জায়গাটাতে শক্তভাবে দাঁড়াতে পারি, আমার এখানে কনফিউশনের কোনো জায়গা আসে না। আমি জানি যে আমি একটা জিনিস ভুল বুঝতে পারি, সমগ্র মানব জাতি একটা জিনিস ভুল বুঝতে পারে, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল কোনো কিছু ভুল বুঝেন না। ইয়াদুবিল্লাহ, উনি যা বলছেন সেটাই সত্য। এখানে আমার অবস্থান নড়বড়ে হয় না। সেই জিনিসটা বুঝতে হবে যে আমাদের বিরোধিতা আসলে ইসলামের দিক থেকে। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হলো যে এই ব্যাপারে আমাদের পাবলিক ডিসকাশন করতে হবে এবং ডিসকাশনটা ভালো হইতে হবে আরো। আমি ম্যাক্সিমাম যেসব কথাবার্তা দেখি এগুলো হলো এদের হাসাহাসি টাইপের জিনিসপত্র, এন্ড আমি এটা স্বীকার করি যে এদের নিয়ে হাসাহাসি করার মানে খুব সোজা, এবং টেম্পটেশনটা আমি বুঝি, বাট এটা করে কিন্তু লাভ নেই। আপনি যত 10-12 দিন ধরে ট্রোল বানায় যে মানে মিম বানায় যেই হাসাহাসি করবেন, একটা ভালো সিনেমা এরা বানাবে, দেখবেন ধাপ করে মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো এই জন্য এখানে ভালোভাবে পাবলিক ডিসকাশন হওয়া যায়। এটা বইয়ের মাধ্যমে হতে পারে, এটা ভিডিও কন্টেন্টের মাধ্যমে হতে পারে। সো এইটা আর কি এরকম একটা জিনিস। এবং থার্ড যে জিনিসটা বাংলাদেশের জন্য সুবিধা আছে যেটা, সেটা হলো বাংলাদেশের মানুষ সবাই মোরাললেস, তারা মসজিদে যায়, অ্যাটলিস্ট শুক্রবারে যায়, তারা আলেমদের সাথে একটা তাদের সম্পর্ক আছে, তারা তাদের কথা শোনে। সো এই ব্যাপারে আলেমদের অবস্থান নেওয়া উচিত, এবং এটা জাস্ট মানে তাদের ক্লিয়ার করা উচিত ব্যাপারগুলা, যে এরকম একটা জিনিস হচ্ছে, আর এই ব্যাপারে আমাদের টেন্ডেন্সি মানে আমাদের মনোভাব এটা হওয়া উচিত। আর এটা জাস্ট হোমোসেক্সুয়ালিটি নিয়ে না, ওভারঅল যে ওয়েস্টার্ন ইনভেশন আছে মানে চিন্তার দিক দিয়ে, এটা এই জায়গায় এটা নিয়ে তারা ওভারঅল কথা বলতে পারে, স্পেসিফিক্যালি এটা নিয়েও একটা উদাহরণ হিসেবে বলতে পারে, অন্য যে কোনো ভাবে। আর তুমি লাস্টে যে জিনিসটা বললা যে খ্রিস্টানরা একটা ফেল করছে, ফেল করার একটা আমি মানে সংক্ষেপে বলি, ফেল করার মূল কারণ হলো
যে তারা তাই নিজের জায়গায় স্ট্রং থাকে নাই, তারা ওদের যুক্তি দিয়ে ওদের হারাইতে গেছে। তারা মনে করছে মডার্নিস্টদেরকে, রিভিশনিস্টদেরকে, লিবারালদেরকে এন্ড সেকুলারদেরকে ওদের কথায় ওদের যুক্তি দিয়ে হারাতে পারবো। যে না, হ্যাঁ ইসলামে তো মানে আমরা এখনো আমাদের আলেমরা একটা চেষ্টা করে যে হ্যাঁ ইসলামে তো নারী অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু ইসলামের নারী অধিকার আর ও যে নারী অধিকার বলছে সেটা সেম না। সিমিলারলি এই খ্রিস্টান এই কাজটাই করতে গেছিল, ওরা চেষ্টা করছিল ওদের গেইন ওদের হারানোর, এবং ওরা পারে নাই। শেষ পর্যন্ত ওদের সব মেনে নিতে হয়েছে, ওরা কমপ্লিটলি ফেল করছে। এই জন্য আলেমদেরও যখন অবস্থান নিতে হবে তারা ক্লিয়ারলি ইসলামের উপর থেকে অবস্থান নিতে হবে, এবং তাদের খুশি করার কোনো দরকার নেই। লিবারেলরা, ওয়েস্টার্নাররা আমাদেরকে কি বর্বর মনে করলো নাকি সভ্য মনে করলো, এই মনে করলো সেই মনে, এগুলো তো আমার চিন্তা করার দরকার নেই। আমার দরকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা, এবং আমাদের উপরে আমার যে দায়িত্ব সেটা পূর্ণভাবে পালন করা। এবং এটা আলহামদুলিল্লাহ এমন কোনো কঠিন ব্যাপার না। এই বিষয় নিয়ে বাংলাদেশে কথা বলে এখনো আলহামদুলিল্লাহ কঠিন কিছু না। তো যাদের উচিত এই বিষয় নিয়ে স্পষ্টভাবে জিনিসপত্র ক্লিয়ার করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় দলিলগুলো ক্লিয়ার করা, আর্গুমেন্ট গুলো ক্লিয়ার করা, শাস্তির ব্যাপারটা ক্লিয়ার করা, এন্ড যদি আসলেই কেউ এভাবে সাফার করে তাহলে তাদের জন্য কাউন্সিলিং এর ব্যবস্থা করা। সো এটা আমার মনে হয়, এবং যারা আলেমরা তাদের উচিত এই ব্যাপারে মানে ভালো ডিসকাশন আনা। দ্যাট ক্যান বি থ্রু বুকস, দ্যাট ক্যান বি থ্রু ভিডিও কন্টেন্ট অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে, বাট দে নিড টু বি একটা লাইভ ডিসকাশন। আমি অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি দেখি, তারা বলে যে যে জিনিসটা খারাপ এটা নিয়ে কথা বলো না, কারণ তাহলে এটা আরো বেশি ছড়াবে। তুমি যে আপনি চুপ করে থাকলে এটা ছড়াবে, বিকজ সক্রিয়ভাবে একটা পাওয়ারফুল লবি এটার জন্য কাজ করতেছে। এটা এমন না যে দুইজন এক জায়গায় জিনা করছে, আপনি এটা নিয়ে কথা বললো, কথা না বললে কেউ জানতো না আপনি এখন কথা বলছেন, এই ব্যাপারটা এরকম না। সো এইটা কি আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো চিন্তা করা উচিত। আচ্ছা, মাহবুব ভাই এনি পয়েন্ট অ্যাড করার মতো আছে? আচ্ছা, খুবই শর্টই করি। এটা হলো বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস কিন্তু আছে, ইসলাম ঠিক মতো পালন না করলেও মুসলিম নাম কিন্তু ঠিকই রাখতে চায়। আমার এক সিনিয়র বড় ভাই নর্থ সাউথের, ওনার সাথে কথা হয়েছিল, হু হ্যাপেন্স টু হ্যাভ স্টাডিড ইন দ্য ইউএস। সো উনি এই বলে এই লেসবিয়ান গেদের রাইটস সাপোর্ট করে। একদিন অনেক তর্কাতর্কের মধ্যে আমি লাস্টে বললাম যে ভাই আপনার তো 2টা ছেলে আছে, আপনার ধরেন কোন এক ফাইন মর্নিং আপনার ছেলে এসে বললো দ্যারি আই এম গে, আপনি কি সাপোর্ট করবেন, কি বলেন, অ্যাকসেপ্ট করবেন? তখন আর কথা বলে না। স্যার মানে হলো ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু আমরা এখনো ওই জিনিসটা রিজেক্ট করি। হ্যাঁ, যতই প্রগতিশীল হইতে চাই বা এই মডার্নিস্টিক ওয়েস্টার্ন ভ্যালুস মানে অ্যাকসেপ্ট করে যাতে উঠতে চাই, স্টিল আমাদের কিন্তু কিছুটা ওই বাকি আছে। সো এখানে এই জিনিসটা ফাইট করার মেইন আমার ধারণা মানে দুইটাই হইতে পারে আমার পার্সোনাল মতামত। একটা হলো এই আমাদের বাচ্চাদের এই জেনারেশন ছোটকাল থেকে এই ব্যাপারে একটা টোটালি নেগেটিভ না, মানে আমাদের ইসলামে যা বলে আর কি, যা সত্যি সেটাই বারে বারে বলে দেওয়া। কারণ হলো ইমাম সাহেব এটা রিটাইট করে প্রতি জুম্মাতে, অলমোস্ট প্রতি ওয়াক্তে, যে পায়ে পায়ে লেগে দাঁড়ান, সাথে সাথে দাঁড়ান, তারপরে এরা যা যা করে আর কি। সো মসজিদ থেকে যদি রিপিটেডলি জিনিসগুলা করা হয়, ডিসকাস করা হয়, রিটারেট করা হয়, তখন মানুষের মাথায় এটা একেবারে বদ্ধমূলভাবে ধরে মানে গেঁথে যাবে যে দিস ইজ রং, এটাকে করতে হবে, এই মানে এই জিনিসটা আছে, মানে আমাদের সমাজে আছে, কিন্তু উই হ্যাভ টু ফাইট। চুপ থাকলে আসলে হবে না, যেটা আসিফ বললো, চুপ থেকে আসলে নাই। এখন এই পর্ন অ্যাডিকশন নিয়ে যে একটা যেমন পর্ন অ্যাডিকশন নিয়ে কথাবার্তা বলাটা একটু আনকমফোর্টেবল, কিন্তু দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ যে এটা একেবারে ওয়াইড স্প্রেড ছড়াই গেছে আর কি, মানে এপিডেমিক হারে। সো এটা আসলে কথা বলা উচিত মসজিদের মেম্বার থেকে, এবং আমাদের এই নেক্সট জেনারেশন বাচ্চাদের আমরা যেভাবে মানে বড় হয়ে আসছি যে বাপ মাদের সাথে এই ব্যাপারে টপিকে আলোচনা হোক, এটা খুবই আকাশকুসুম একটা কল্পনা ছিল, কিন্তু সেভাবে ডিসকাশন না, কিন্তু অ্যাটলিস্ট দেওয়া উচিত যে এই অন্যান্য ঘটনার রেফারেন্স, কেউ যদি কোন একটা নিউজ আসে যে এই গে সম্বন্ধে বা লেসবিয়ান সম্বন্ধে, আমাদের এমন ইসলামিক ধারণা এমন মানে তৎক্ষণাৎ দিয়ে দিতে হবে যে দিস ইজ টোটালি রং, এর থেকে দূরে থাকতে হবে, ও যাতে আবার ফ্রেন্ডরাও বোঝায়, এই জিনিসটা এস্টাবলিশ করতে হবে আর কি। আর মসজিদে অফকোর্স একটু ইন্টারফেয়ার করে আর কি, বেসিক্যালি ব্যাপারটা কি, ইসলাম খুবই মানে ইসলাম তো প্র্যাগম্যাটিক একটা রিলিজিয়ন, সেটা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন তো কিছু না। এখন আপনি যদি আপনার একটা ছেলেকে মনে করেন অন্ধকারে বাইরে পাঠান, আপনি তো তাকে লাইট দিয়েই পাঠাবেন। আপনি দিনের বেলা তাকে লাইট দিবেন না, তখন এটা কোনো অর্থ নাই, কিন্তু রাত্রেবেলা পাঠালে অবশ্যই লাইট দিবেন। আপনি লাইট ছাড়া তখন পাঠাবেন না, তখন এটার অর্থ নাই। সিমিলারলি যখন সমাজে এই প্রবলেমটা আছে এবং এই প্রবলেমটা বাড়তেছে, তখন আপনি এটার জন্য একটা ডিফেন্স তৈরি করে দিতে হবে বাচ্চাদের সমাজের মধ্যে। দ্যাটস বেসিক্যালি এটা আপনার করতেই হবে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আছে।
আমাদের নেক্সট জেনারেশনে অনেক কাজ আসলে। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে মনে হয় আমরা আজকের এপিসোডটা এখানে শেষ করতে পারি। আসিফ আদনানকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের আসার জন্য। মাহবুব ভাইকে জাযাকাল্লাহ খায়ের। আমাদের যারা লিসেন ভাবতে পারে আসিফ আদনানের হয়েছে কি, আমরা 3 বার নিয়ে আসলাম 12টা এপিসোডের মধ্যে। আমি নিজে চিন্তা করতেছি না, এই টপিকে পার্টিকুলারলি আসলে আসিফ আদনানের পড়াশোনা বা ঘাটাঘাটিটা আমার কাছে মনে হচ্ছে যে হি উইল বি দ্য আইডিয়াল। এটা একটা দুঃখজনক যে আসিফ আদনানকে ডাবল বা ট্রিপল টাইম ডাকতে হচ্ছে, এটাই দুঃখজনক। কারণ আমি কিন্তু খুঁজতেছিলাম যে আচ্ছা এটা নিয়ে আসলে এইবার যে ইন্ডিয়ায় একটা এত বড় একটা বিষয় হইলো এবং বাংলাদেশের ইমপ্লিকেশন কি, এটা নিয়ে কথা বলবো, ঘাটাঘাটি করবে বা এটা নিয়ে একটা ভয়েস রেজ করবে, এই ধরনের মানুষজন আমাদের থাকা দরকার। নাই বলে আজকে আসিফ আদনানকে আমার সেকেন্ড টাইম ডাকতে হচ্ছে এই বিষয়ে কথা বলার জন্য। তো এটা বোঝা যাচ্ছে আসলে আমাদের এই জায়গাটাতে অ্যাক্টিভিজমের শর্টেজ আছে, রাইট? কারণ আমরা কিন্তু এই যে একটা কথা, বিষয়টা এরকম আর কি, যে একেবারে পানিতে ভেসে যাওয়ার আগ পর্যন্ত আমাদের হুশ আসে না। এটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে সবাই ধরে নিচ্ছে আমার সবাই খারাপ, ঠিক আছে, আমার বাচ্চা তো ভালো আছে, আমি তো ভালো আছি। এই যে একটা সাইকোলজি, এটা কিন্তু ধ্বংস করে দিচ্ছে। আমার একেবারে ছেলে যখন নষ্ট হবে তখন হুশ হবে যে আচ্ছা তাহলে সোসাইটির এই অবস্থা। এই জেনারেশনের যাদের বাচ্চাদের বয়স এখন 10-15, আমার মনে হয় বাচ্চাদের বাবা মাদের অ্যাকচুয়ালি ধারণা নাই যাদের বাচ্চারা কোন জায়গায় গেছে এখন ওভারঅল। তারা অ্যাকচুয়ালি কি তাদের আলোচনা হয়, তারা কোন জায়গায় গেছে, এটা আমার মনে হয় না তারা আসলে কোনো আইডিয়া আছে। আমি সিম্পলি বলি, দেখো আমার মনে আছে যে আসলে আমার সাথে যদি বলি, আমার বাপ মাকে তো বলতাম না অনেক কিছু, আমি স্কুলে কি করি কি বলি, অনেক বিষয় ছিল জাস্ট আমি কোনো শেয়ার করতাম না। আমি জানি না এটা কি এই জেনারেশনাল যে গ্যাপ, এটা কি এই সময়ে সবচেয়ে বেশি হয়েছে কিনা। কারণ আমাদের বাপ মা জেনারেশন থেকে এই জেনারেশনে সবচেয়ে বেশি ড্রামাটিক এবং হিউজ একটা চেঞ্জ আসছে চিন্তা ভাবনায়। বা আর বিষয়টা কি, বাবা মাকে বলে না, এটা ঠিক আছে, সমস্যা, এটা অনেক কিছু অনেকে বলে না, কিন্তু বাবা মার যে মরালিটি ছিল আর এখন বাচ্চাদের যে মরালিটি, এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাবা মা যেটাকে কোনোদিনও জায়েজ মনে করা দূরের কথা, সেটাকে বাচ্চারা খুব নরমাল মনে করছে। যেমন ফর এক্সাম্পল অ্যাবর্শন। এখন অ্যাবর্শনের নাম্বার দেখো যে কি পরিমাণ অ্যাবর্শন হচ্ছে, যারা করছে তাদের বয়স 30-এর মধ্যেই। তো এদের বাবা মা কখনো চিন্তা করছে যে এরকম মুড়িমুখের মতো অ্যাবর্শন হবে? সো এরকম অনেক কিছুই আছে। আমি বলি তোমার বাংলাদেশের হাঁটলে তুমি বুঝবা, এটা জাস্ট আমি যদি ভিজিবলি যদি বলি, মা খুব সুন্দর করে বোরখা পরে হাঁটতেছে আর মেয়ের হয়তো গায়ে কোনটাও নাই, এবং শি ইজ ফাইন উইথ দ্যাট, তার মেয়ের অবস্থা নিয়ে। এটা জাস্ট একটা স্ন্যাপশট, বাট এটা কিন্তু বাংলাদেশের মোরাল অবস্থাটা ডিপিক্ট করে যে আসলে বাপ মায়েদের ক্ষেত্রে মোরাল কারাপশন হয় না, কিন্তু তারা এই মোরাল কারাপশনটাকে অনেক ক্ষেত্রে আসলে দে আর ডিসেন্সিটাইজড এবং তারা দে ডোন্ট মাইন্ড উইথ ইট। এনিওয়ে, আচ্ছা তাহলে আজকে আমরা এখানে শেষ করি ইনশাল্লাহ। আমাদের লিসেনার ভাই বোন যারা আছেন তারা আমাদের পডকাস্টের সাথে থাকবেন ইনশাল্লাহ, আবার আসবো। লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অ্যাক্টিভ থাকবেন। আমাদের ওয়েবসাইট www.themuslimglass.com, ফেসবুক পেজ www.facebook.com/themuslimglass।